ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মতো এতটা নিষ্ঠুর না। তোমার মন রাখার জন্য তোমার সারপ্রাইজ দেখে নিব। প্রহর বাঁকা হেসে বলল, আপনি সত্যি অনেক দয়ালু। তাহলে চলুন, আপনার সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে। প্রহর খুশিকে নিয়ে রিসোর্টের ছাদে এলো। সেখানে একটা প্রাইভেট হেলিকপ্টার ওদের জন্য অপেক্ষা করছে। খুশি সেটা দেখে আশ্চর্যচকিত হয়ে গেল। প্রহর ওর জন্য এত বড় সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, তাহলে গত ঘন্টাখানেক ধরে প্রহর এই কাজে ব্যস্ত ছিল। বিস্ময়ে খুশির চোখ দুটো চকচক করছে। অতি উত্তেজিত হয়ে খুশি প্রহরকে জড়িয়ে ধরে লাফাতে লাফাতে উচ্চস্বরে বলল, প্রহর প্রহর প্রহর, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। প্রহর হাসি মুখে বলল, আই লাভ ইউ টু মাই কুইন। প্রহর খুশির হাত ধরে বলল, তো চলুন রানী সাহেবা, আপনার সওয়ারি আপনার অপেক্ষা করছে। তো খুশি উদ্দীপনার সহিত প্রহরের হাত ধরে হেলিকপ্টারের দিকে এগুলো। আগে প্রহর উঠে তারপর খুশির হাত ধরে উঠালো হেলিকপ্টারে। ওরা উঠে বসলে পাইলট হেলিকপ্টার চালু করলো। হেলিকপ্টার উড়ছে আকাশপথে। উপর থেকে মরিশাস দ্বীপের সবটা ঘুরে ঘুরে দেখছে ওরা। উপর থেকে নিচের বিশাল নীল সমুদ্র আর সবুজে ঘেরা অরণ্য দেখতে পাচ্ছে। ওপর থেকে এসব দেখতে অপূর্ব লাগছে। খুশি তো মহা আনন্দে ভাসছে। আগের সবকিছু মুহূর্তেই ভুলে গেল ও। খুশিকে প্রফুল্ল দেখে প্রহরের মনেও প্রশান্তি হচ্ছে। ওর খুশিকে শুধু হাসিতেই মানায়, ওর দিকে কোনো দুঃখ আসতে দিবে না ও। আর এই মিস্ট্রি ম্যানের হিস্ট্রি তো ও বের করেই ছাড়বে। বেবিকালের পর ওরা এলো মন্ট চয়েসি বিচে ঘুরতে। মরিশাসের সমুদ্র সৈকতের মাঝে এটিও অন্যতম। সৈকতের তীরে সারিবদ্ধ আছে ঝাউবনের সবুজ অরণ্য। প্রাকৃতিক পরিবেশে নিদারুণ এক অপরূপ স্থান। আর আজ এখানে আফ্রিকার কিছু শিল্পীরা বিচে একটা ওপেন কনসার্টের আয়োজন করেছে, যার কারণে বিচটা আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। চারিদিকে কনসার্ট উপলক্ষে মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। কিছু আফ্রিকান মেয়েরা লম্বা স্কার্টের মতো ড্রেস পরে তাদের নিজস্ব ফোক ডান্স করছে। খুশির এগুলো দেখে ভীষণ মজা লাগছে। খুশিও ওদের কাছে গিয়ে ওই মেয়েগুলোর সাথে তাদের ডান্স করতে লাগলো। একটু পরে তিশাকেও টেনে নিল ডান্স করতে। প্রহর শুধু মুচকি হেসে দেখছে ওর পাগলিটাকে। কনসার্ট আর মেলা উপভোগ করতে করতে সন্ধ্যায় অন্ধকার নেমে এলো চারিদিকে। প্রহর বারবার খুশিকে ফিরে যাওয়ার তাড়া দিচ্ছে, কিন্তু খুশি এই আনন্দ রেখে যেতেই চাইছে না। এখনও মেলায় রয়েছে ওরা। খুশি আর তিশা নানান রকম জিনিস কেনাকাটা করছে। হঠাৎ প্রহর দেখলো একটা বাচ্চা পড়ে গিয়ে অনেক কান্নাকাটি করছে। হাত থেকে রক্তও বের হচ্ছে, হয়তো মাকে হারিয়ে ফেলেছে। প্রহর একবার খুশির দিকে তাকিয়ে দেখলো ও কেনাকাটায় ব্যস্ত। প্রহর ভাবলো খুশি কেনাকাটা করতে করতে ও একটু বাচ্চাটার হেল্প করে আসুক। সেই ভাবনা মোতাবেক প্রহর ছুটে গেল বাচ্চাটির কাছে। বাচ্চাটিকে উঠে বসিয়ে হাতের কাটার জায়গায় রুমাল বেঁধে দিয়ে বলল, তোমার মা বাবা কোথায়? ছেলেটি আফ্রিকান শিশু, তাই সে প্রহরের ভাষা বুঝতে পারল না। এত ছোট বাচ্চা ইংলিশও তেমন বোঝে না। প্রহর পড়ে গেল এক মহা মুশকিলে। কিছু একটা ভেবে প্রহর ছেলেটিকে কোলে নিয়ে ওখানে কোনো এক আফ্রিকান লোকের কাছে নিয়ে গিয়ে ছেলেটিকে হস্তান্তর করে দিল, যাতে তারা ওর মা বাবাকে খুঁজে দিতে পারে। ছেলেটিকে প্রহর আবার দ্রুত ফিরে এলো খুশির কাছে। কিন্তু এ কি, খুশি এখানে নেই। কোথায় গেল খুশি? প্রহরের ভয়ে বুক কেঁপে উঠল। আবারও সেই মিস্ট্রি ম্যান কিছু করল না তো ওর খুশিকে? প্রহর অস্থির হয়ে পাগলের মতো সব জায়গায় খুশিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না খুশিকে। খুশির ফোনও বন্ধ আসছে। ফাহিম আর তিশাও খুশির কোনো খবর বলতে পারল না। ওরাও খুশিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও কেউ পাচ্ছে না। প্রহর স্টেজে উঠে মাইকে অ্যানাউন্সমেন্টও করলো, তবুও কোনো খোঁজ পেল না খুশির। প্রহর পাগল হয়ে গেল। কোথায় গেল খুশি? আবারও হারিয়ে ফেলল ও খুশিকে। ভারী চোখ দুটো অনেক কষ্টের পর মেলে তাকাতে সক্ষম হলো খুশি। মাথাটাও প্রচণ্ড ভারী হয়ে আছে। এক হাত মাথায় চেপে ধরে চোখ খুলে তাকালো খুশি। তবে মনে হচ্ছে এখনো ও চোখ পুরোপুরি খুলতে পারেনি, কারণ চোখের সামনে কালো আধার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। খুশি এবার চোখের পাতা ভালো করে ঢলে নিয়ে আবারও মেলে তাকালো, তবুও সেই একই কালো আধার দেখতে পাচ্ছে সে। খুশি এবার ধরপড়িয়ে নড়ে চড়ে বসল। আশেপাশে মাথা ঘুরিয়ে শুধু গাঢ় অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না।
ভয়ে জমে গেল খুশি। আমি আমি কোথায় এসেছি? এটা কোন জায়গা? আমি তো এখন মেলায় ছিলাম, এখানে কি করে এলাম? প্রহর কোথায়? প্রহর! প্রহর! খুশি ভয়ার্থ কণ্ঠে চিৎকার করে প্রহরকে ডাকতে লাগলো, কিন্তু কোথাও সারা শব্দ পাচ্ছে না সে। খুশির হঠাৎ মনে পড়ল তখন মেলায় হঠাৎ কে যেন ওর নাকের সামনে কিছু স্প্রে করলো। ব্যাস, তারপর থেকে আর কিচ্ছু মনে নেই। তার মানে কি কেউ ওকে কিডন্যাপ করে এনেছে? তবে কি ওই ভয়ঙ্কর লোকটা আমাকে কিডন্যাপ করে এনেছে? কথাটা ভাবতেই ভয়ে কলিজা কেঁপে উঠল খুশির। এখন কি হবে? আমি কি করব? আর এটা কোন জায়গা? খুশি অন্ধকারের মাঝে হাতড়িয়ে হাতড়িয়ে বোঝার চেষ্টা করলো ও কোথায় আছে। হাতের সাথে কিছুক্ষণ পরপরই শুধু গাছ বাজছে আর পায়ের নিচে মাটি আর পাতার ঢের। চাঁদের হালকা আলোয় খুশি বুঝতে পারল ও জঙ্গলের ভিতর রয়েছে, হয়তো বিচের ধারে ঝাউবনের মাঝে। এই ঘন অরণ্যের মাঝে এখন কোন দিকে যাবে খুশি? কিছুই বুঝতে পারছে না ও। একা এই নির্জন জঙ্গলে ভয়ে কুঁকড়ে যাচ্ছে সে। দুচোখ নেমে আসছে করুণ কান্নার ঝর্ণাধারা। ও কিভাবে ওখান থেকে বের হবে? প্রহর, তুমি কোথায়? প্লিজ নিয়ে যাও আমাকে এখান থেকে, আমার অনেক ভয় করছে। প্রহর, শুনতে পারছো তুমি? তোমার খুশি এখানে হারিয়ে গেছে, প্লিজ জলদি এসো। হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো খুশি। চারিদিকে গভীর ঘেরা অরণ্যে কোন দিকে সঠিক পথ সেটা কি করে বুঝবে ও? কিভাবে বের হবে এখান থেকে? প্রহর, ওর প্রহরের না জানি কি অবস্থা হচ্ছে ওকে না পেয়ে। কিভাবে ফিরবো আমার প্রহরের কাছে? সে কি আর কখনো ওর প্রহরের কাছে ফিরতে পারবে না? ভয় আর চিন্তায় মুষড়ে যাচ্ছে খুশি। হৃৎপিণ্ড আর শরীর দুই সমান তালে কাঁপছে, আর ওর ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। হঠাৎ জঙ্গলের জীবজন্তুর ভয়ঙ্কর সব আওয়াজে আচমকা চারিদিক থেকে নানা রকম জীবের হুঙ্কার শোনা যেতে লাগলো। এবার বুঝি আতঙ্কে জান বেরিয়ে যাবে খুশির। খুশি কোনো রকমে মনের সামান্য জোর বলেনে উঠে দাঁড়িয়ে দিশাহীনভাবে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে অন্ধকারে হঠাৎ ওর পায়ের নিচে কোনো কাঁটা জাতীয় কিছু বিঁধল। খুশি ব্যথায় আর্তনাদ করতে নিয়েও আবার নিজেই নিজের মুখ চেপে ধরল, জঙ্গলের প্রাণীরা যাতে ওর আওয়াজ না শুনতে পায় সেই কারণে। খুশি অন্ধকারে হাতড়িয়ে পায়ের কাঠটা টান দিয়ে ছাড়ল। সাথে সাথে পা দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। যন্ত্রণায় খুশির চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, তবুও অনেক কষ্টে ওই ক্ষত পা নিয়েই খুশি আবারও দৌড়তে লাগলো। রাতের 11টা বাজতে চলল। গত 4 ঘন্টা যাবৎ খুশিকে পাগলের মতো হন্যে হয়ে খুঁজে যাচ্ছে প্রহর। ফাহিন আর তিশাও খোঁজার চেষ্টা করছে খুশিকে। প্রহর এখানকার পুলিশকেও জানিয়েছে, তারাও নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে খুশির কোনো খোঁজ পায়নি ওরা। প্রহরের মাথা শূন্য হয়ে গেছে। এতটা সময় ধরে খুশি নিখোঁজ। ও কোথায় কী অবস্থায় আছে, ওর সাথে কোনো অঘটন হলো নাকি, এসব ভয়ে পাগল হয়ে যাচ্ছে প্রহর। হৃৎপিণ্ডের কম্পন বন্ধ হয়ে যাচ্ছে। খুশিবিহীন সবকিছু যেন বিষাক্ততায় ভরে উঠছে। মাথার চুল টেনে ধরে নিচে হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ল প্রহর। নিজেকে চরম ভয়ঙ্কর শাস্তি দিতে ইচ্ছে করছে ওর। সব আমার কারণে হয়েছে। আমি কেন আমার খুশিকে একা ছাড়লাম? যখনই আমি ওকে একা ছাড়ি তখনই ওর সাথে কিছু না কিছু হয়। আসার পর থেকে ওর সাথে কিছু না কিছু হচ্ছে। তারপরেও কেন আমি ওকে একা ছাড়লাম? কেন কেন কেন? সব আমার কারণে হয়েছে। আমি পারিনি আমার খুশির খেয়াল রাখতে। আই জাস্ট ইট মাইসেলফ। ফাহিম এসে প্রহরের কাঁধে হাত রেখে বলল, নিজেকে সামলা প্রহর, এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে? ভাবিজিকে আমাদের খুঁজে বের করতে হবে। প্রহর করুণ বেদনার্ত কণ্ঠে বলল, কিভাবে সামলাবো ফাহিম আমি? বল কিভাবে? গত 4টা ঘন্টা ধরে আমি আমার খুশিকে কাছে পাই আমার। আর 4টা ঘন্টা ভাবতে পারছিস? আরে অপদার্থ, আমি কিছু করতে পারছি না রে। নিজেকে এত অসহায় আমার কখনোই মনে হয়নি। একবার আগে ওকে হারিয়ে কত সাধনার পর ওকে আবার ফিরে পেয়েছিলাম। তো আজ আমার অসাবধানতার কারণে আমার খুশিকে আবারও হারিয়ে ফেললাম। সব আমার দোষ, আমার। নিজের উপর রাগ করে মাটিতে সজোরে খুশি মারতে লাগলো প্রহর। ফাহিম ওকে কোনো রকমে থামিয়ে দিয়ে বলল, ভাস্কর ইয়ার, এখন নিজেকে দোষারোপ করার সময় না। আমাদের ভাবিজিকে খুঁজে বের করতে হবে, নিজেকে শক্ত কর। প্রহর উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, খুঁজে বের করতে হবে। আমার খুশিকে আমি যে করেই হোক আমি খুঁজে বের করবই, অবশ্যই খুঁজে বের করবই।
কথাটা বলেই প্রহর আবারও পাগলের মতো ছুটল খুশিকে খুঁজতে। ঝাউবনের দিকে এগিয়ে গেল খুঁজতে খুঁজতে। ফাহিমও গেল প্রহরের সাথে। রাত অনেক হওয়ায় ফাহিম তিশাকে রিসোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু ওরা দুজনেই খুঁজছে খুশিকে। হাতে টর্চ নিয়ে দুজন হন্যে হয়ে খুঁজে যাচ্ছে। হঠাৎ ঝাউবনের দিকে খোঁজাখুঁজি করতে করতে চকচকে কোনো কিছু দেখতে পেল মাটিতে। প্রহর হাত বাড়িয়ে সেটা তুলে ভালো করে খেয়াল করে দেখল এটা খুশির কানের দুল, যেটা সে আজ বিচে আসার আগে পড়েছিল। প্রহর ফাহিমের উদ্দেশ্যে বলল, ফাহিম, এটা খুশির কানে তো? আর ইউ শিওর? অফকোর্স ইয়ার, ওর কোনো জিনিস চিন্তা আমি ভুল করতে পারি নাকি? আজ সকালে খুশি এগুলো পরে এসেছিল। প্রহর আর এক মুহূর্ত আর বিলম্ব না করে ছুটে গেল ঝাউবনের দিকে। টর্চের আলো এদিক ওদিক ছড়িয়ে খুশিকে খুঁজতে লাগলো। ফাহিমও ওর সাথে সাথে খুঁজে চলেছে। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ মাটিতে রক্তের দাগ দেখতে পেল প্রহর। অন্তর কেঁপে উঠল প্রহরের। ভয়ার্থ কণ্ঠে পড়ল, রক্ত? ফাহিম, রক্ত কেন এখানে? এটা নিশ্চয়ই খুশির হবে না, তাই না বল? রক্ত দেখে ফাহিমেরও চিন্তা হচ্ছে, খুশির সাথে কোনো অঘটন হয়নি তো? ফাহিম মাটিতে ভালো করে খেয়াল করে কিছু একটা দেখে বলল, রিল্যাক্স প্রহর, এই দেখ, এখানে রক্ত লাগা কাটা দেখা যাচ্ছে। মানে ভাবিজির পায়ে কাটা বিঁধেছিল, সেটারই রক্ত। তার মানে ভাবিজি আশেপাশেই কোথাও আছে। এটা একটা ভালো খবর আমাদের জন্য। এখন অতি শীঘ্রই ভাবিকে পেয়ে যাব, দেখিস। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমার খুশিকে পেয়ে যাবো আমি। খুশি? খুশির নাম ধরে উচ্চস্বরে ডাকতে ডাকতে খুশিকে খুঁজতে লাগলো ওরা। রক্তের দাগ যেদিকে যাচ্ছে ওরাও সেদিকে ছুটতে লাগলো। খুশি ক্ষত পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। কোন দিশায় যাচ্ছে তা জানা নেই, শুধু মনে হচ্ছে দৌড়লেই বুঝি প্রাণে বাঁচবে ও। তবে আর বেশিক্ষণ দৌড়তে পারল না ও। হঠাৎই থেমে গেল ওর কদম। খুশির সামনে প্রকট হলো আবারও সেই ভয়ঙ্কর মানব। মুখে তার লাল আলোওয়ালা মনস্টার মাস্ক লাগানো। ভয়ঙ্কর পৈশাচিক হাসি হাসতে লাগলো সে। সাথে বের করলো তার সেই ধারালো ছুরি, যেটা সে খুশির দিকে তাক করে আছে। খুশির এতক্ষণ চাওয়া মনোবল ছিল, তাও এবার নিঃশেষ হয়ে গেল। বিষম ভয়ে অন্তর আত্মা হৃৎপিণ্ড তারাস তারাস করে একসঙ্গে মোচড় দিতে লাগলো। এখন কি করবে ও, আর কোথায় পালাবে? তবে কি শেষ এখানেই? সব আশার আলো যখন নিভে যেতে লাগলো, তখনই যেন নতুন প্রাণের আলো ফিরে পেল খুশি। হঠাৎ প্রহরের আওয়াজ শোনা গেল। ওই তো পাগলের মতো ডেকে প্রহরের খুশিকে। প্রহরের কণ্ঠ ভেসে আসতেই সামনের ভয়ঙ্কর মানবটি হঠাৎ করে ওখান থেকে সরে গেল। খুশি প্রহরের কণ্ঠ অনুসরণ করে সেদিকে এগিয়ে গেল। প্রহর উন্মত্ত হয়ে খুশিকে খুঁজে যাচ্ছে, চিল্লিয়ে ডাকছে, খুশি, 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 কোথায় তুমি? দেখো, আমি এসে গেছি, তোমার প্রভু চলে এসছে। খুশি। তখনই সামনে থেকে কারো আশার পদধ্বনি পেল ওরা। টর্চের আলো সামনে ধরে দেখল প্রহরের অন্তঃপ্রাণ খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর দিকে ছুটে আসছে। প্রহর যেন প্রাণের আলো ফিরে পেল। খুশি ক্লান্ত করুণ সুরে ডাকলো প্রহরকে। অতি ভারাক্রান্ত আবেগপ্রবণ হয়ে দ্রুত ছুটে গেল প্রহর ওর প্রাণ ভ্রমরার দিকে। খুশির কাছে সে সর্বশক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিল নিজের সাথে, যেন হৃৎপিণ্ডের ভেতর ঢুকিয়ে নিতে পারলে শান্তি পেত। এতক্ষণে বুঝি দেহে প্রাণের সঞ্চালন হলো। প্রহর দুই হাতে খুশির মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমুতে ভরিয়ে দিল। তারপর আবারও বুকের মাঝে ভরে নিয়ে অস্থির কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে সোনাটা আমার? জানো, তোমাকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? জান বেরিয়ে যাচ্ছিল আমার। আর কখনো এইভাবে আমাকে ছেড়ে যেও না কলিজাটা, কখনো না। হঠাৎ প্রহর অনুভব করল খুশির শরীর কেমন ছেড়ে দিয়েছে। ঘাবড়ে গিয়ে প্রহর দুই হাতে খুশির মুখটা ধরে সামনে এনে দেখল খুশি জ্ঞান হারিয়ে ফেলেছে। ভার ছেড়ে দিয়ে নিচে পড়ে যেতে নিলে দ্রুত ধরে ফেলল প্রহর। ভয়ে কলিজা শুকিয়ে এলো প্রহরের। খুশির গালে হাত রেখে হালকা ঝাঁকিয়ে ভয়ার্থ কম্পিত গলায় বলল, খুশি, এই খুশি, খুশি রানী, চোখ খোলো সোনা, প্লিজ সোনা, এইভাবে শাস্তি দিও না আমাকে, চোখ খোলো প্লিজ। ফাহিম প্রহরকে আশ্বস্ত করে বলল, প্রহর শান্ত হ, শুধু জ্ঞান হারিয়েছে,
হয়তো অতিরিক্ত ভয়ের স্ট্রেসের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। কিভাবে চিন্তা না করব? ফাহিম ওর কিছুদিন আগে এত বড় একটা মেজর অপারেশন হয়েছে, এই মুহূর্তে এইভাবে জ্ঞান হারিয়ে ফেলায় যদি ওর বড় কোনো সমস্যা হয় তাহলে কি করব আমি? সব আমার দোষ, আমি ওর খেয়াল রাখতে পারিনি। প্রহর কোলে তুলে নিল খুশিকে, তারপর দ্রুত বেরিয়ে এলো ওখান থেকে। ওরা চলে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সেই অজানা মানব। কিছু একটা চলছে তার মস্তিষ্কে। সময় এখন রজনীর মধ্যভাগ, ঘড়ির কাঁটা একটা পেরিয়ে গেছে। বিছানায় শুয়ে আছে খুশি, জ্ঞান ফেরেনি এখনও। ডক্টর এসে দেখে গেছে খুশিকে। রিসোর্টে আসার সাথে সাথে রিসোর্টের কর্মীদের বলে ডক্টরকে আনিয়েছে প্রহর। খুশিকে দেখে জরুরি কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে গেছে, আর বলে গেছে ঘণ্টাখানিক পর জ্ঞান ফিরে আসবে। খুশির পায়ের কাছে ফ্লোরে বসে আছে প্রহর, আলতো হাতে ব্যান্ডেজ করা পাটা ধরল। অশ্রুসিক্ত চোখে চেয়ে অথর ছোয়ালো পায়ের আঙ্গুলে, বিড়বিড় করে বলল, আই এম সরি সোনা, আমি খেয়াল রাখতে পারিনি তোমাকে দেওয়া প্রমিস রাখতে পারিনি। আজ আমার অসাবধানতার জন্য তুমি কত কষ্ট পেয়েছ, নিজেকে এর জন্য কখনো মাফ করতে পারবো না আমি। আই এম সো সরি। তবে আজই শেষবার, এরপর কোনো কষ্টের ছায়াও পড়তে দেবো না আমি তোমার ওপরে। আর একটাবার সুযোগ দাও আমাকে, আজ আমি এই রহস্যের উদ্ঘাটন করেই ছাড়বো। যে তোমাকে এত কষ্ট দিয়েছে তাকে এর থেকে শতগুণ ভয়ঙ্কর শাস্তি দেবো আমি। আই প্রমিস দ্যাট। শুধু তুমি একবার ঠিক হয়ে যাও। রাত 2টোর পরে খুশির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর খুশি প্রহরকে সবটা খুলে বলে। প্রহর মনে মনে কিছু পরিকল্পনা করতে থাকে। এরই মধ্যে 2 দিন পার হয়ে যায়। খুশির পা এখন মোটামুটি অনেকটা ভালো। এই 2 দিন আর ওরা রিসোর্টের বাইরে কোথাও যায়নি। প্রহর সারাক্ষণ খুশির সাথে সাথে থেকেছে। খুশিকে কোলে নিয়ে নিয়ে সব জায়গায় গিয়েছে। রিসোর্টের ভেতরে একটু ঘোরাঘুরি করেছে। এর মাঝে আর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। বেলা দুপুর এখন, লাঞ্চ করে খুশি একটু ঘুমিয়ে আছে। প্রহর মনে মনে কিছু ভেবে খুশির মাথার কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, ইউ টেক রেস্ট মাই কুইন, আমি কিছু কাজ ছেড়ে আসছি। কথাটা বলেই প্রহর চোখ মুখ কঠিন করে বাইরে বেরিয়ে এলো। ঘণ্টাখানিক পর খুশি ঘুম ভেঙে চোখ মেলে তাকালো। তবে চোখ খুলে তাকিয়ে চোখের সামনে আবারও সেই ভয়ঙ্কর মাস্কওয়ালা মানবকে দেখতে পেল। আতঙ্কে অস্থির হয়ে গেল খুশি। খুশি উঠে বসে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখো, চলে যাও এখান থেকে। আমার প্রহর আসলে কিন্তু তোমাকে ছাড়বে না। প্রহর, প্রহর কোথায় তুমি? সেই মানবটা এগিয়ে আসতে লাগলো খুশির কাছে। তবে আজ আর তার হাতের ছুরি নেই। কিছু একটা বলতে চাইছে সে, তবে খুশি শুধু চিল্লিয়েই যাচ্ছে। মানবটা খুশির কাছে আসতে নিলেই ঠিক তখনই পেছন থেকে মানবটির গলা চেপে ধরল প্রহর। এক হাতে গলা চেপে ধরে আর এক হাতে মানবটির 2 হাত একসাথে পিঠের কাছে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, Your game is over, mystery man. You cannot harm us anymore. প্রহরকে দেখে একটু স্বস্তি পেল খুশি। প্রহর মানবটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই এইভাবে চুপি চুপি আমার খুশিকে কষ্ট দিয়ে যাবি আর আমি তোকে ধরতে পারবো না? আমি তোর হিস্ট্রি বের করার জন্য গিয়েছিলাম। রিসর্টে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পেলাম তোর কৃতকার্য। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম যাতে তুই খুশি একা আছে ভেবে ওর কাছে যাওয়ার চেষ্টা করিস। আজ আমি তোকে ছাড়বো না। আবার খুশিকে কষ্ট দিতে চেয়েছিলিস তুই না? আজ তোকে বোঝাবো কষ্ট কাকে বলে। তার আগে একটু মুখখানা তো আগে দেখি তো আমার এই অজানা শত্রুটাকে। কথাটা বলে প্রহর ওই ব্যক্তির মুখ থেকে মাস্কটা একটানে খুলে ফেলল। মাস্কের পিছনের ব্যক্তির মুখ দর্শন হতেই প্রহর খুশি দুজনেই অবাক হয়ে গেল। ওরা দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি? যাকে কোনো ভয়ঙ্কর দানব দৈত্য ভেবে ভয়ে খুশি সিটিয়ে যেত, সেই ভয়ঙ্কর মুখোশের আড়ালে যে কোনো অতি সুন্দরী মেয়ে আছে তা জানাই ছিল না ওদের। মাস্ক খুলে মেয়েটিকে দেখে ওরা একটু থতমত খেয়ে গেল। খুশির মেয়েটিকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছে মনে করতে পারছে না। তবে প্রহর মেয়েটিকে মোটেও চিনতে পারছে না। প্রহর ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, কে তুমি? কি উদ্দেশ্য তোমার? আর এসব কেন করছো তুমি? মেয়েটি হঠাৎ উঠে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলল, আরে বাহ, আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন বলছো কে আমি? মেয়েটির কথায় প্রহর ভ্যাবাচাকা খেয়ে গেল।
যাকে সে চেনেই না তার আবার জীবন কিভাবে নষ্ট করলো? মনে মস্ত বড় একটা প্রশ্ন জাগ্রত হলেও তার বহিঃপ্রকাশ করতে পারল না প্রহর। তার আগেই খুশি তার অতি মহামূল্যবান প্রশ্ন ছুঁড়ে মারল প্রহরের দিকে। হঠাৎ ভয়ভীতির চ্যাপ্টার বন্ধ রেখে ট্রিপিক্যাল বইয়ের রূপে চলে এলো খুশি। সে প্রহরের দিকে সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কি বলছে এই মেয়ে? তুমি ওর জীবন নষ্ট করেছো মানে? সত্যি করে বলো, তুমি কি করেছো ওর সাথে? ওর সাথে তোমার কোনো লাফড়া ছিল নাকি? বলো বলো। প্রহর যেন আকাশ থেকে পড়ল। কোথাকার কথা কোথায় চলে যাচ্ছে, হচ্ছেটা কি এসব কিছুই বোধগম্য হচ্ছে না ওর। বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে খুশির কথার প্রত্যুত্তর দেওয়ার জন্য মুখের শাটার খুলতেই তা আবারও ঠাস করে বন্ধ করে দিয়ে খুশি তার বোমা ছুড়ল। বলো কি করেছো তুমি? বাই এনি চান্স তুমি এই বেচারিকে প্রেগনেন্ট করে দাওনি তো? বাকরুদ্ধ হতভম্ব হতবিহ্বল হয়ে গেল প্রহর। নিজেকে আপাতত এলিয়েন জাতীয় কিছু মনে হচ্ছে ওর। দুনিয়াতে আছে নাকি মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে সেটাই বর্তমানে আবিষ্কার করছে সে। না মানে নিজের কথা না হয় বাদই দিল সে, কিন্তু যার কারণে এই কয়দিন জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দেবরজি, मैं तो लूट गई, बर्बाद हो गई। এখন এই অভাগীর কি হবে? খুশির এই আহাচারি দেখে ফাহিম তিশা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ফাহিম চিন্তিত সুরে বলল, আরে কি হয়েছে ভাবিজি? কাঁদছেন কেন? খুলে বলুন আমাদের। খুশি নাক টেনে টেনে বলল, কি বলবো দেবরজি, বলার জন্য আর আছেই বা কি? আমার তো সব শেষ হয়ে গেল। আমার স্বামী তো ধোকা ধারি করে দিল আমার সাথে। আমার এখন কি হবে? মানে কি বলছেন এসব? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। ওই যে দেখুন, ওখানে ওই পেতনির সাথে প্রেমালাপে মত্ত হয়ে আছে। আমাকে রিসর্টে ঘুম পাড়িয়ে রেখে এসে এখানে এসব করছে। আমি এখানে না আসলে তো জানতেই পারতাম না। হায়, আব মেরা ক্যা হোগা? ফাহিমা তিশা খুশির ইশারা অনুযায়ী পিছনে তাকিয়ে দেখল প্রহর সত্যি সত্যিই অন্য একটা মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছে। ওদের যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। প্রহর এমন কিছু করতে পারে এটা ভাবনার বাইরে। ফাহিম খুশিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, ভাবি, আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি প্রহরকে চিনি, ও এমন কিছুই করতে পারে না। খুশি তার মেলোড্রামা লেভেল আরও একটু বাড়িয়ে দিয়ে পড়ল, হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলবেনই। আপনার বন্ধু যাই করুক আপনি তো সেটা ভালোই বলবেন। বন্ধু বলে কথা, লোকে ঠিকই বলে। যার যার তার তার, আপনি আপনার বন্ধুর সাইডেই নেবেন। খুশিকে পুরোদমে সমর্থন করে তিশা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, ঠিক বলেছে। প্রহর ভাইয়াকে শাসন করার বদলে তুমি তার সাইড নিতে করবে নাই বা কেন? ছেলে মানুষ বলে কথা, মেন উইল বি ম্যান। সব ছেলেরাই একরকম। তুমিও কখনো এসব করে বসে থাকবে? তা ঠিক আছে, এক বন্ধু যখন এসব করছে তখন তুমিও তো আর পিছিয়ে থাকবে না। তা এমন কেউ থেকে থাকলে এখনই বলো, শুধু শুধু লুকিয়ে লুকিয়ে কিছু করার দরকার নেই। বেচারা ফাহিম পুরো তক্তা খেয়ে গেল। কথা কোথা থেকে শুরু হলো আর কোন দিকে চলে গেল। একেই বলে নারী জাতি। এরা চাইলে প্রেসার কুকারকেও মিসাইল বানিয়ে দিতে পারবে। যাই হোক, আপাতত নারী জাতির গবেষণা স্কিপ করে ফাহিম খুশির উদ্দেশ্যে বলল, ভাবিজি, আপনি একদম চিন্তা করবেন না। আমি এখনই ওর স্ক্রু টাইট করে দিয়ে আসছি। এত বড় সাহস, এত সুন্দর সুইট বউ রেখে বাইরে ডেটিং করে বেড়াচ্ছে। ওকে তো আমি এখনই দেখাচ্ছি মজা। প্রহরের জেরিন এখনো তাদের ড্রামা চালিয়ে যাচ্ছে। শাহির ওদিকে রেগে অগ্নিকুণ্ড হয়ে গেছে। শুটিংয়ে ব্রেক দেওয়ায় শাহির ওর পার্সোনাল ভ্যানিটির দিকে এগিয়ে গেল। যেতে যেতে জেরিনের নাম্বারে ছোট্ট করে একটা মেসেজ করে দিল। জেরিনের ফোনে মেসেজ টোন বেজে ওঠায় জেরিন চেক করে দেখল শাহিরের মেসেজ। 2 মিনিটের মধ্যে আমার ভার্সিটিতে এসে দেখা করবে। মেসেজটা দেখেই জেরিন উৎফুল্ল হয়ে লাফিয়ে উঠে বলল, ইয়েস ইয়েস, আইডিয়া কাজ করেছে। সাহির আমাকে ডাকছে। প্রহর মুচকি হেসে বলল, গুড, দেন গো অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি সাহিরের সাথে দেখা করে আসছি। জেরিন উঠে চলে গেল। আর জেরিন চলে যেতেই ফাহিম এসে ধপ করে বসল প্রহরের কাছে। তারপর রাগী মুডে বলল, এসব কি হচ্ছে প্রহর? প্রহর ভ্রু কুচকে বলল, কি হচ্ছে? কি হচ্ছে তুই জানিস না, তাই না? ছি 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 প্রহর, তোর কাছ থেকে অন্তত এটা আশা করেছিলাম না। তুই কি করে এমন জঘন্য কাজ করতে পারলি? লজ্জা করলো না তোর? ফাহিমের কথাই হতভম্ব হয়ে গেল প্রহর। ওর কথা কিছুই বুঝতে পারছে না সে। প্রহর বিরক্তির সুরে বলল,
আরে আজব তো, করলামটা কি আমি? তাই শুধু শুধু ইরিটেট করবি না, খবর আছে কিন্তু তোর, বউয়ের সামনে শেষে মার খাবি কিন্তু। ফাহিম আরও গর্জে উঠে বলল, আরে মার আমি না, মার তো তুই খাবি। তুই যে অসভ্য কাজবাজ করছিস তার জন্য তোকে গণধোলাই খেতে হবে, বুঝেছিস? ব্যাস, প্রহরের মাথা এবার গরম হয়ে গেল। 2 হাত দিয়ে টেবিলের চাপড় ঠাস করে উঠে দাঁড়ালো প্রহর। চোয়াল শক্ত করে বলল, আমাকে মারবি তুই? ওকে দেন হিট মি, কাম অন হিট মি, দেখি তোর কলিজায় কত দম রয়েছে। এতক্ষণ বাহাদুরি দেখালেও এবার সবার সব ফুস হয়ে গেল ফাহিমের। প্রহরকে খেপানো মানে ঘুমন্ত বাঘকে জাগানো। শেষে না বউয়ের সামনে মান ইচ্ছুদের ফালুদা হয়ে যায়। ফাহিম আমতা আমতা করে বলল, দেখ তুই যা করেছিস তা কিন্তু ঠিক না। বিরক্তির শিখরে পৌঁছে গেল প্রহর। রেগে গিয়ে ফাহিমের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, হোয়াট দ্য হেল, কি বারবার একই কথা বলে আমার মাথা খাচ্ছিস? আর আমি করেছিটা কি? হঠাৎ হো হো করে অট্টহাসির শব্দে পাশে তাকিয়ে দেখল খুশি আর তিশা হেসে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। ওদের হাসতে দেখে ওরা ভ্যাবাচাকা খেয়ে গেল। প্রহর ফাহিমের কলার ছেড়ে দিয়ে খুশির উদ্দেশ্যে বলল, হাসছো কেন তোমরা? খুশি কোনো রকমে হাসি বন্ধ করে সবটা খুলে বলল। সব শুনে বেচারা ফাহিম বোকা বনে গেল। বেচারাকে এভাবে বকরা বানানোর কি দরকার ছিল? একটু পরে জেরিন ওখানে এলো। অতি আনন্দিত হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ খুশি, তোমার আইডিয়া কাজ করেছে। সাহির ওর ভুল বুঝতে পেরেছে, আমরা আবার এক হয়ে গিয়েছি। আই অ্যাম সো হ্যাপি। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। খুশি মুচকি হেসে বলল, মেনশন নট, তোমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, এটাই অনেক। আচ্ছা, সাহির তোমাদের সাথে দেখা করতে চাই, তোমরা আমার সাথে চলো। জেরিন ওদের সবাইকে নিয়ে শাহিরের সাথে দেখা করতে এলো। জেরিন প্রথমে প্রহরের সাথে শাহিরের পরিচয় করিয়ে দিল। শাহির ডান হাত বাড়িয়ে প্রহরের সাথে হ্যান্ডশেক করে বলল, নাইস টু মিট ইউ মিস্টার প্রহর। জেরিনের কাছে আপনাদের কথা সব শুনলাম। থ্যাংক ইউ সো মাচ আমার চোখ খুলে দেওয়ার জন্য। না হলে আমি মিথ্যার আগে শুধু শুধু আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিতাম। প্রহরও মুচকি হেসে বলল, ইটস ওকে, সব কিছু ঠিক হয়ে গেছে, এতেই খুশি। আর হ্যাঁ, আরেকটা কথা, জেরিনের সব কথাই সত্যি। বিয়েতে আমাদের দুজনেরই কারোরই মত ছিল না, তাই ওসব কিছু ভুলেছেন। আর দুজনে ভালো থাকুন। জেরিন এবার খুশির সাথে শাহিরের পরিচয় করিয়ে দিল। খুশি উৎসাহিত হয়ে বলল, হাই সাইফ খান, আই এম ইয়োর ভেরি বিগ ডাই হার্ট ফ্যান। শাহির হাসি মুখে বলল, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে আপনি কিউট, একদম বারবি ডলের মতো। শাহির খানের প্রশংসা শুনে খুশি আনন্দে গদগদ হয়ে গেল। অথচ পাশের ব্যক্তির যে ভেতরে রাগের অগ্নি টকবক করছে তা কিছুতেই বুঝতেই পারল না খুশি। সে তার মতো করে বলতে লাগলো, আপনার সাথে একটা সেলফি নিতে পারবো প্লিজ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসুন না। খুশি ফটাফট ফোন করে শাহিরের পাশে এসে দাঁড়াতে নিল। তবে মাঝখানে ঝোপের বেড়া হয়ে দাঁড়ালো প্রহর। দুজনের মধ্যে এসে দাঁতে দাঁত চেপে ফেক স্মাইল দিয়ে বলল, শুধু একা একা তুললে হবে, আমাকে নেবে না? আর ফাহিম, তিশা, তোরাও আয় না, সবাই একসাথে ছবি তুলবো। জেরিন, তুমিও এসো। সবাই এসে দাঁড়ালো ক্যামেরার মাঝে। মুখ লটকিয়ে সেলফি নিল খুশি। সেলফিকে হয়ে গেল গ্রুপ ফটো, যার এক কথায় শাহির আর এক মাথায় খুশি। রাত 8টার দিকে রিসোর্টে ফিরে আসলো ওরা। রুমে এসে খুশি নানান কথাই বলছে, কিন্তু প্রহর কোনো কথাই কোনো জবাব দিচ্ছে না। থমথমে মুখ করে নিয়ে নিজের কাজ করে যাচ্ছে। প্রথম প্রথম খেয়াল না করলেও এবার বিষয়টা খেয়াল করলো খুশি। প্রহর লাগেজ থেকে নিজের কাপড় চোপড় বের করছে। খুশি ওর পিছনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কখন থেকে মুখে দই জমিয়ে বসে আছো? সমস্যাটা কি? প্রহর খুশির কথার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ওকে পাশ কাটিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। খুশি এবার ওর সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। হাত থেকে তোয়ালেটা ছিনিয়ে নিয়ে বলল, অনেক হয়েছে, সমস্যাটা কি? কথা কেন বলছো না? জবাব না দেওয়া পর্যন্ত যেতে পারবে না। প্রহর সরু চোখে তাকালো খুশির দিকে। খুশির মুখের উপর ঝুঁকে বলল, কজ আই এম নট আনলাকি। কথাটা বলেই খুশির হাত থেকে তোয়ালেটা টান দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। খুশির মগজের বাতি ফট করে জ্বলে উঠল। ব্রেনের হার্ড ডিস্কে সার্চ মেরে সে তার করা ভুলটা খুঁজে পেল। নিজের উপর রাগ লাগছে এখন। তুইও না খুশি, এক নাম্বারের আবুল।
উৎসাহী হয়ে যা মন চায় তাই বলে দিস। কি দরকার ছিল জেরিনকে বলার? ইউ আর সো লাকি। ইডিয়েট একটা, দিলি তো প্রহরকে রাগি। এখন এর রাগ ভাঙাবো কি করে? যে বোম হয়ে আছে, কিন্তু যে করেই হোক রাগ তো ভাঙাবই, না হলে আমার নামও খুশি না। কিছুক্ষণ পর প্রহর ওয়াশরুম থেকে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। হঠাৎ সামনে তাকাতেই থমকে গেল সে। ওর প্রিয়তমা স্ত্রী আবারও তার চালুপা বিছানোর মায়াজাল ছড়িয়ে দিয়েছে। খুশি আজ গাঢ় লাল রঙের একটা নেটের শাড়ি পরেছে, স্লিভলেস ব্ল্যাকলেস ব্লাউজ। তার উপর শাড়ির আঁচলটা এক পল্ল করে দিয়ে রেখেছে, যার ভেতর দিয়ে খুশির পেট নাভি সব উন্মুক্ত। খুশির ড্রেস আপের সব কিছু যেন শুধু লেসলেস। এই রূপ যে প্রহরকে ঘায়েল করার ষড়যন্ত্র তা ভালোই বুঝতে পারছে প্রহর। তবে এবার সে এই মায়াজালে ধরা দিবে না। প্রহর নিজেকে অনেক কষ্টে সংযত করে নিয়ে খুশিকে পাশ কেটে চলে যেতে নিল। খুশি পেছন থেকে প্রহরের হাত টেনে ধরল। ধীরে ধীরে এগিয়ে আসলো প্রহরের পেছনে। আবেদনময়ী হাসি দিয়ে প্রহরের কাঁধে ওপর দিয়ে হাতের 2 আঙ্গুল হাঁটার মতো করে ধীরে ধীরে উপরের দিকে উঠাতে লাগলো। প্রহরের মাঝে শিহরণ জাগলেও সে অতি কষ্টে সেটাকে দমিয়ে নিল। খুশি মুখ বাড়িয়ে প্রহরের কাঁধে অধর ছোঁয়াতে নিলে প্রহর খুব সহজে সেটা অবজ্ঞা করে সরে গেল ওখান থেকে। খুশিও হার মানার পাত্রী না। সে আবারও প্রহরের সামনে এসে পথ আগলে ধরল। প্রহরের গলা জড়িয়ে ধরে নানা আবেদনময়ী ভঙ্গিতে প্রহরকে মোহাবিষ্ট করার চেষ্টা করছে। আরও রোমাঞ্চকর করতে মিউজিক প্লেয়ারে গান প্লে করলো খুশি। প্রহর তবুও ফাঁসছে না খুশির জালে। নিজেকে কঠোর মজবুত করার প্রচেষ্টায় নিয়োজিত সে। প্রহর আবারও খুশিকে ছাড়িয়ে চলে যেতে নিল। খুশির এবার একটু রাগ হলো। সে প্রহরকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। তারপর প্রহরের পেটের উপর চড়ে বসল। প্রহরের 2 হাত চেপে ধরে শক্ত গলায় বলল, ব্যাস, অনেক হয়েছে। কি তখন থেকে ঘাট তারা হয়ে আছো? আরে আমি কি ওটা মিন করে বলেছিলাম নাকি? ওটা তো জাস্ট জেরিনের মন ভালো করার জন্য এমনি বলেছিলাম। আর তুমি কিনা বাচ্চাদের মতো ওই একটা কথা নিয়েই পড়ে আছো। আমার এত প্রচেষ্টার কোনো প্রভাবই হচ্ছে না তোমার উপর। ঠিক আছে, আমি বরং এক কাজ করি, আমার এই সাজগোজ গিয়ে শাহির খানকে দেখাই। তার কাছে নিশ্চয়ই ভালোই লাগবে। কথাটা বলে খুশি উঠে যেতে নিলেই প্রহর ঝট করে খুশিকে ঘুরিয়ে নিচে ফেলে দিল। খুশি 2 হাত বিছানার সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, তোমার সাহস অতিরিক্ত হয়ে যাচ্ছে বোধহয়। খবরদার খুশি, আমার ভেতরের ভয়ঙ্কর মানবটাকে জাগিও না। তুমি নিতে পারবে না। এইসব জেলাস গেম আমার সাথে খেলতে আসবে না, পরিণাম ভয়াবহ হবে। আমাকে জানাতে চাইলে নিজেই ধ্বংস হয়ে যাবে। এমন সিরিয়াস মুহূর্তে খুশি হঠাৎ বলে উঠল, Wow, my bad boy is back. I just love this boy. পুরাই কাতিলা না, মন চাই কামড়ে খেয়ে ফেলি। খুশি হাওয়ায় কামড় দিয়ে মুখ দিয়ে হিংস্র একটা আওয়াজ বের করলো। আর কিভাবে রাগ করে থাকবে প্রহর? খুশির এই উদ্ভট কথায় ফিক করে হেসে দিল প্রহর। খুশির কপালের সাথে কপাল ঠেকিয়ে হাসল প্রহর। তারপর বলল, তুমি সত্যিই পাগলি। জানি তো, পুরাই পাগলি। তাও জানি। ললাটে অথর ছোঁয়ালো। প্রহরের ছোঁয়া বাড়তে লাগলো। হারালো দুজন প্রেম তরঙ্গে। 2 দিন পর প্রহরটা মরিসাসকে বিদায় জানিয়ে আবারও নিজ গৃহে ফিরে আসে। ফিরে এসে আবারও নিজেদের রেগুলার লাইফে সবাই ব্যস্ত হয়ে যায়। প্রহর খুশির প্রেমকাব্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। বিবাহিত জীবনের খুনসুটিময় আলোড়ন ছড়াচ্ছে তাদের মাঝে। যদিও সংসার জীবনের তেমন কোনো প্রভাব খুশির ওপর পড়েছে বলে মনে হয় না। আসলে প্রহরই পড়তে দেয়নি। খুশি আগে যেমন দুরন্ত চঞ্চল ছিল, এখনও তাই আছে। ওর মাঝে তেমন কোনো পরিবর্তন আসেনি, বরং এখন আরও বেশি দুষ্টু হয়ে গেছে। আগে তাও সাহিলা বেগমের ভয়ে খুশি একটু দমে থাকতো, কিন্তু এখানে প্রহরের কেয়ার আর জিদান সাহেবের আহ্লাদে খুশি আরও স্বাধীন পাখির মতো উড়ে বেড়ায়। সারাদিন শুধু লাফালাফি আর দুষ্টুমি। প্রহর বলেছে খুশির গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, কিন্তু সেটা শুনেই খুশির যত মেলোড্রামা করে বলেছে, আরে না না, তুমি জানো না, আমার মাথায় কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। আর পড়ালেখার চেয়ে বেশি প্রেশার আর কিছুতে আছে নাকি? দেখো, এত প্রেশারে আমার মাথায় সমস্যা হতে পারে।
আর এত পড়াশুনো দিয়ে হবেটা কি শুনি? আমি তো এখন বসে বসে শুধু বাচ্চা ডাউনলোড করব। খুশির এত এত যুক্তিসম্মত দলিল পেশ করার পরও কোনো কাজ হয়নি। প্রহর কোনো কিছু কর্ণপাত না করে খুশিকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। খুশির হাত পা ছড়িয়ে কান্নাকাটিও কাজে দেয়নি। এমনকি ওর ক্রাইম পার্টনার সিদান সাহেবও এ ব্যাপারে অপারগ হয়ে আগেই তার হাত খাড়া করে দিয়েছেন। আর কি, বেচারি অসহায় অবলা জনম দুঃখিনী খুশিকে শেষমেশ পরাজয়ের তিক্ত বিষ সেবন করতে হলো। তবে সে তার প্রতি এই অত্যাচারের কথা কখনো ভুলবে না। মনের মধ্যে সুই সুতা দিয়ে সেলাই করে রাখবে সে এই কথা। সময় তারও আসবে, সেও তখন এই নির্মম অত্যাচারের কঠিন প্রতিশোধ নেবে সে। বেলা তখন বিকালে গড়িয়েছে। অফিস থেকে ফিরেছে প্রহর। বাসায় ঢুকে দেখলো বাসা একেবারে শান্তশিষ্ট। প্রহরের মনে হলো ও বোধহয় অন্য কোনো বাসায় চলে এসেছে। ওর বাসা এত শান্ত কিভাবে? কারণ ওর পাগলিটা সারাদিন বাড়ি মাথায় তুলে রাখে, সাথে যোগ দেয় ওর গুণধর বাবা। দুজন মিলে যেন বাচ্চা হয়ে যায়। আর ওদের দুই পাগলের পাগলামিতে প্রহর বেচারার নাচেহাল অবস্থা হয়ে যায়। প্রহর নিচের রুমে এসে দেখল খুশি বিছানায় ঘুমিয়ে আছে। মুচকি হাসল প্রহর। এই জন্য বাসাটা এত শান্ত লাগছে। পাগলিটা যে ঘুমিয়ে আছে। মৃদু পায়ে এসে খুশির পাশে বিছানার উপর বসল প্রহর। মুগ্ধ নয়নে খুশির মায়াবী মুখটার দর্শন করছে সে। অফিস থেকে এসে খুশির মুখটা না দেখলে যেন শান্তিই লাগে না। মাথা ঝুঁকিয়ে খুশির কপালে অথর ছোয়ালো প্রহর। কপালের পরশ শেষে মাথা তুলতে নিলেই খুশি চোখ বন্ধ অবস্থায় তর্জনী আঙ্গুল দিয়ে নিজের ডান গালে ইশারা করল। মৃদু হাসল প্রহর। তার মানে ওর পাগলিটা জেগে গেছে। খুশির ইশারা অনুযায়ী প্রহর খুশির গালেও অথর ছোয়ালো। খুশি এবারে বাম গালে ইশারা করল। প্রহর সেখানেও তার পরশ দিল। এরপর নাক আর সবশেষে ঠোঁটের দিকে ইশারা করল। প্রহর আজ্ঞাকারী বালকের মতো সব আদেশই পূরণ করল সে। এরপর জনাবা খুশির চোখ মেলে তাকালো। প্রহর মুচকি হেসে বলল, আচ্ছা, তো ঘুমের ভান করে আদর খাওয়া হচ্ছিল? খুশি মাথা উঠিয়ে প্রহরের কোলে মাথা রেখে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ভান করিনি, সত্যি ঘুমিয়েছিলাম। তুমি চুমু দিলে তখন ঘুমিয়ে গেছে। প্রহর খুশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তা অবেলায় হঠাৎ ঘুমোচ্ছিলে যে, শরীর খারাপ লাগছে নাকি? এমনি শুয়ে থাকতে থাকতে একটু চোখ লেগে গেছিল। একটু পরে খুশি উঠে বসে বলল, যাও তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। প্রহর মুচকি হেসে উঠে ফ্রেশ হতে চলে গেল। একটু পরে দুজন কফির কাপ নিয়ে ব্যালকনিতে বসলো। প্রহরের কাঁধে মাথা এলিয়ে দিয়ে কফি খেতে খেতে দুজন নানান কথা শুরু করলো। খুশি সুযোগ বুঝে হঠাৎ বলে উঠল, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো না। আচ্ছা, তুমি কখনো এসবের দায়িত্ব বিয়ের কথা ভাবোনি? তোমার মনে হয় না তারও একটা সুখ দুঃখের সাথীর দরকার? নাকি তুমি এসব পছন্দ করো না? না না, এমন কিছুই না। আমি তো অনেক আগে থেকে বাবাকে বলি আরেকটা বিয়ে করতে, কারণ আমি জানি বাবা যতই বলুক সে অনেক একাকিত্ব বোধ করে। কিন্তু বাবা কখনো তেমন কোনো আগ্রহ দেখায়নি, তাই আমিও আর জোর করিনি। তবে আমি এখনো চাই বাবা একটা যোগ্য কোনো জীবনসাথী পাক। যদি বলি এমন কাউকে পেয়ে গেছে সে, এবং তাকে নিজের জীবনে আনতেও আগ্রহী সে। প্রহর ভ্রু কুঁচকে বলল, মানে কে সে? বেলি ফুপি। বেলি ফুপি মানে তোমার ফুপি? হ্যাঁ, আমার ফুপি। আসলে এর পেছনে একটা কাহিনী আছে। খুশি বেলি আর জিদান সাহেবের সব কাহিনী খুলে বলল। সব শুনে প্রহর বলল, বাহ, তাহলে তো ভালোই। আমার তো কোনো সমস্যা নেই। বাবার খুশি আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। খুশি প্রফুল্লিত হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি মানা করবে না। তাহলে আমরা কালকেই যাব পাক্কা কথা বলতে, ঠিক আছে? জি জানাবা, যাহা আপনি বলিবেন। পরদিন যথারীতি ওরা খুশিদের বাড়িতে আসে। খুশি রাতেই ওর বাবা মাকে ফোনে সবটা বলে রেখেছিল। তারাও অনেক খুশি এই প্রস্তাবে। বেলা 11টার দিকে প্রহর, খুশি আর জিদান সাহেব এসে পৌঁছলো খুশিদের বাড়িতে। আজকে দ্য গ্রেট খুশি অন্যরকমই এক মুডে আছে। সে আজ পার্পেল কালারের সিল্কের একটা শাড়ি পরেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, টিভি সিরিয়ালের মাতাজির মতো মুখমণ্ডলে অপ্রয়োজনীয় মাত্রাতিরিক্ত গাম্ভীর্য ধারণ করে বসে আছে, যেন কোনো লাট গভর্নরের আম্মাজান এসেছে।
প্রহর শুধু ভ্রু কুঁচকে দেখছে। সে বুঝতে পারছে এই ড্রামা কুইন আজ কোন ভরপুর ড্রামা করবে। খুশিদের দরজায় এসে কলিং বেল বাজালো খুশি। একটু পরে খুশির বাবা এসে দরজা খুলে দিলেন। ওদের দেখে হাসি মুখে ভিতরে সাদর আমন্ত্রণ জানালেন। ওরা সবাই ভিতরে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। খুশি সেই একইভাবে গুরুগম্ভীর ভাব ধরে সিনা টান করে পায়ের উপর পা তুলে বসল। একটু পরে সাহিলা বেগম আর নিভানও আসলো ওদের সাথে দেখা করতে। রাকিব হাসান খুশির উদ্দেশ্যে বলল, হ্যাঁ রে খুশিমা, তুই কেমন আছিস? আর বেড়ানো কেমন হলো? খুশি তখন ভাব নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, দেখুন, আজ আমি এবারের মেয়ে, খুশি না, তাই নো পার্সোনাল কথা। আজ আমি এখানে পাত্রপক্ষ হয়ে এসেছি, আমাদের ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি। তাই আমার সাথে যেভাবেই পেশ হবেন মনে রাখবেন, আমি কিন্তু এত সহজেই পছন্দ করব না। তাই আপনাদের খাতিরদারিতে কোনো ত্রুটি পেলে কিন্তু আমি এক্ষুনি আমাদের ছেলেকে নিয়ে চলে যাব। খুশির মা বাবা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। বেচারাদের ব্যাপারটা বোঝার জন্য কিছু সময়ের দরকার। তবে নিভান ঠিকই বুঝতে পারছে ওর বোন কেমন সুযোগের সদ্ব্যবহার করছে। আর প্রহর বেচারা শুধু দীর্ঘশ্বাস ছাড়ল। আর করারই বা কি আছে তার? ড্রামা কুইন বইয়ের সাইড ইফেক্ট। সবাইকে চুপ থাকতে দেখে খুশি বলে উঠল, কি ব্যাপার, আপনারা সবাই ভূত হয়ে দাঁড়িয়ে আছেন কেন? ছেলে পক্ষ কখন থেকে বসে আছে আর আপনাদের মেয়ের খবর কই? এটা কেমন বিহেভিয়ার? আমাদের সময়ের কি কোনো দাম নেই নাকি? আপনারা কি মেয়ে দেখবেন নাকি চলে যাব আমরা? রাকিব হাসান বলে উঠলেন, না না, চলে যাবে কেন? আমরা এক্ষুনি মেয়েকে নিয়ে আসছি। এই নিভান, যা তোর ফুবিকে নিয়ে আয়। নিভান মাথা ঝাঁকিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর বেলি নিভানের সাথে বাইরে বেরিয়ে এলো। ওদের সামনে এসে সোফায় বসতে নিলেই খুশি আবারও গাম্ভীর্যের সুরে বলে উঠল, আরে তুমি তো দেখছি খুবই অভদ্র মেয়ে। একে তো এখানে মুরব্বীদের সামনে এসে সালাম দাওনি, তার উপর আবার বিনা অনুমতিতেই বসে পড়েছো। ভদ্রতা শেখনি নাকি? খুশির কথায় বেচারি বেলি থতমত খেয়ে গেল। এখানে মুরব্বি বলতে কাকে বোঝাতে চাইছে সেটাই খুঁজে পাচ্ছে না বেলি। আর এই খুশি বা সর্দারিনীর মতো এভাবে কথা বলছে কেন? বেলি কনফিউজড চোখে জিদান সাহেবের দিকে তাকাতেই খুশি আবারও বলে উঠল, ছি ছি ছি, কি বেশরম মেয়ে গো তুমি! সবার সামনেই আমাদের ছেলেকে দেখে যাচ্ছ। একটা কথা শুনে রাখো, মেয়ে আমার ছেলের দিকে তাকিয়ে লাভ নেই। আমার ছেলে আমার অনেক আজ্ঞাকারী, আমার বিনা অনুমতিতে এক পাও নড়বে না সে। তারপর জিদান সাহেবের দিকে তাকিয়ে বলল, তাই না এসবি? জিদান সাহেবও অনুগত ছেলের মতো বলে উঠল, ইয়েস আম্মা। খুশির পরিবার এবার তবদা খেয়ে গেল। তবে শেষমেশ তাদের বোধগম্য হলো যে তাদের পাগল মেয়ে এসব ড্রামা করছে, আর জিদান সাহেবও তাতে যোগদান করেছে। অতপর তারাও খুশির ড্রামা অনুযায়ী চলা শুরু করলো। বেলি মাথায় ঘোমটা দিয়ে মাথা নুইয়ে সালাম দিল সবাইকে। খুশি সালামের উত্তর দিয়ে এবার বসার অনুমতি দিল বেলিকে। বেলি বসার পর খুশি তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে বলল, দেখতে মোটামুটি খারাপ না, যদিও আমার হ্যান্ডসাম ছেলের সামনে কিছুই না, তবুও চালিয়ে নিব, তাই না এসবি? ইয়েস আম্মা। খুশি এবার প্রশ্নের তীর ছুটতে লাগলো। হ্যাঁ তো বলো, পড়াশুনো কত দূর করেছো নাকি ফেলটুস মেরেছো? আমার ছেলে কিন্তু ডাবল MA, তাই না এসবি? ইয়েস আম্মা। রান্না বান্না পারো তো? দেখো, আমার ছেলে কিন্তু খাবার দাবারের ব্যাপারে খুবই কনসিয়াস, তাই না এসবি? ইয়েস আম্মা। নাচ গান পারো তো? আমার ছেলেকে কিন্তু এন্টারটেইন করতে হবে, তাই না এসবি? ইয়েস আম্মা। তো বলো, এসব পারো? যদি পারো তাহলেই আমরা এই বিয়েতে রাজি হব, না হলে আমার হ্যান্ডসাম ছেলের সাথে লাখ লাখ মেয়ে লাইন ধরে আছে, তাই না এসবি? ইয়েস আম্মা। বেলি সব শুনে আস্তে করে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে হেঁটে গিয়ে ফ্রিজের কাছে গেল। ফ্রিজের পেছন থেকে ঝাড়ুটা হাতে নিল। খুশির দিকে আস্তে আস্তে বলল, আপনার জবাব চাই তাই না? এখনই দিচ্ছি মাতাজি। অবস্থা বেগতিক দেখতে পেয়ে খুশি উঠে দাঁড়িয়ে 2 হাতে শাড়ি তুলে দৌড় দিল। বেলি ওর পিছে পিছে ঝাড়ু নিয়ে দৌড়তে দৌড়তে বলল, আরে আরে দৌড়াচ্ছেন কেন মাতাজি? দাঁড়ান না, জবাব তো নিয়ে যান। খুশি সারা বাড়ি দৌড়তে দৌড়তে বলল, দেখো, এটা কিন্তু একদমই ঠিক না, মানবাধিকার লঙ্ঘন করছো তুমি। ছেলে পক্ষের সাথে কেউ এইভাবে ব্যবহার করে?
তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। অনেক বাদর হয়ে গেছিস তুই। ওদের কাণ্ড দেখে সবাই হেসে কুটি কুটি হচ্ছে। এই পাগলিটা পারেও বটে। এদের ড্রামা পর্ব শেষ হলে প্রহর এবার আসল কনভেনশন শুরু করলো। রাকিব হাসানের উদ্দেশ্যে বলল, বাবা যেহেতু এই বিষয়ে কারোরই অমত নেই, তাহলে শুভ কাজে দেরি করে কি লাভ? একটা কাজে থেকে আজই বিয়েটা সেরে ফেলি। রাকিব হাসান বললেন, ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো। আমি তাহলে কাজী সাহেবকে ফোন করে আসতে বলছি। বেলির মনে যেন হাজারো অনুভূতির মেলা জমে যাচ্ছে। আজ এত বছর পর ওর অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। এটা যেন বিশ্বাসই হচ্ছে না ওর। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে ও। কিছুক্ষণ পরেই কাজী চলে এলো। কাজী বিয়ে পড়ানো শুরু করতে নিলেই কেউ ফট করে এসে টিভি সিরিয়ালের মতো বলে উঠল, থামুন, এ বিয়ে হবে না। অনাকাঙ্ক্ষিত এই কথায় সবাই চকিত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে তাকালো। খুশি আর ওর মা বাবা ভাই এই আগন্তুককে চিনতে পারল না। তবে বেলির চেহারায় আতঙ্ক হানা দিল। জিদান সাহেব আর প্রহরের মুখচ্ছবি পাল্টে গেল। বিশেষ করে প্রহরের মাঝে বেশি প্রভাব দেখা গেল। মুহূর্তেই ব্যবধানেই চেহারা পুরো রক্তিম হয়ে উঠল প্রহরের। চোয়াল আর হাতের মুঠো শক্ত মজবুত হতে শুরু করলো। চোখের লাল আভায় ভেসে উঠল তীব্র রাগ, ঘৃণা আর কষ্টের প্রতিচ্ছবি। সবার আকস্মিকতা এড়িয়ে জিদান সাহেব বলে উঠল, পাপিয়া। পাপিয়া বেগম এগিয়ে এসে বাঁকা হেসে বলল, বাহ, এখনো বলনি তাহলে? আমাকে ভুলবেই বা কি করে? প্রথম ভালোবাসা বলে কথা। জিদান সাহেব এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি এত বছর পর এখানে কি করতে এসেছো? বারে, আমার হাজবেন্ড আমাকে দ্বিতীয় বিয়ে করবে আর আমি তা বসে বসে দেখব? আমি থাকতে এটা কখনোই হতে দেব না। এসব কি হচ্ছে বিআই সাহেব? আর উনি কে? জিদান সাহেব মলিন সুরে বললেন, আসলে ও আমার প্রথম স্ত্রী আর প্রহরের জন্মদাত্রী। জিদান সাহেবের কথায় সবাই চমকে গেল। সবার মাঝে এক আতঙ্ক ভর করল। কথাটা শুনে খুশি সবার প্রথমের দিকে তাকালো। প্রহরের মুখচ্ছবি দেখে খুশি উপলব্ধি করতে পারল প্রহরের মাঝে কি ঝড় চলছে। বুকের মাঝে মোচড় দিয়ে উঠল খুশি। এত বছর পর এই মহিলাটা এসে প্রহরের সব শুকিয়ে ক্ষত তাজা করে দিয়েছে। খুশি প্রহরের শক্ত মুঠ করে রাখা হাতটা দুই হাতে জড়িয়ে নিল। প্রহরের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে মাথা দুই দিকে নাড়িয়ে চোখের ইশারায় প্রহরকে শান্ত করার চেষ্টা করল। তবে প্রহর চেয়েও পারছে না নিজেকে ঠিক রাখতে। ভেতরে ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে ওর। রাগে দুঃখে মাথা ফেটে যাচ্ছে প্রহরের। এই মহিলাটি সব সময় ওর সুখ কেড়ে নেয়। প্রথমে একবার কষ্ট দিয়ে চলে গেল, আর আজ যখন সবকিছু ভুলে প্রহর আর ওর বাবা জীবনে সুখের মুখ দেখছে, তখনই আবারও সব তছনছ করতে চলে এসেছে উনি। কেন এসেছে সে? কি চায়? আর কতবার ভাঙতে চায় আমাদের? আর কত কষ্ট দিলে উনি সুখী হবেন? জিদান সাহেব পাপিয়ার উদ্দেশ্যে বললেন, তুমি এসব কেন করছো? কি চাই তোমার? তুমি তো নিজেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। তাহলে আমি এখন যাকে ইচ্ছে তাকে বিয়ে করি, তাতে তোমার কি? আর তুমি ঠকানোর কে? পাপিয়া বেগম বললেন, আমার কি মানে? আমারই তো সব। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমাদের কিন্তু এখনো ডিভোর্স হয়নি। সেই হিসেবে আমরা এখনো লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ। আর এমন তো অবস্থায় তুমি বিয়ে করলে সেটা ইলিগাল হবে, আর তোমার বউ হবে ইলিগাল বউ। খাস বাংলা বলতে গেলে নাজায়েজ বউ। জিদান সাহেব উচ্চস্বরে বলে উঠলেন, পাপিয়া। চিল্লিয়ে লাভ নেই জিদান, আমি তো শুধু সত্যিটা বলেছিলাম। প্রহরের এবার রাগে সারা শরীর টকবক করছে। রাগ আর কষ্টে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে ওর। নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দুষ্কর হয়ে যাচ্ছে ওর জন্য। এতক্ষণে খুশি পাপিয়া বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তাহলে তো সেই ট্যাগটা আপনার ওপরেই সবার আগে লাগা উচিত, কারণ বাবা তো এতদিনে বিয়ে করছে, কিন্তু আপনি তো অনেক আগেই বিয়ে করে ফেলেছেন। তাহলে তো আপনিও কারোর বউ, সহজ ভাষায় বললে নাজায়েজ বউ।
তো আপনি কোন অধিকারে বাবার বিয়ে ঠেকাতে এসেছেন? পাপিয়া বেগম এতক্ষণ সিদান সাহেবের দিকে তাকিয়ে কথা বলছিল। খুশির কথায় এবার ঘাড় ঘুরিয়ে খুশির দিকে তাকালো। এক ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ শকুনের নজর নিক্ষেপ করলো খুশির দিকে তাকিয়ে। বলল, ও তো তুমি বুঝি সেই খুশি, প্রহরের বউ, তাই না? তো বৌমা, তোমার কথায় যুক্তি তো আছে, বাট আফসোস কোনো প্রুফ নেই। আর আইন তো অন্ধ, সে শুধু প্রুফ চিনে। কথা বলতে বলতে পাপিয়া বেগম শয়তানি হাসির রেখা টেনে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো খুশির দিকে। প্রহরের হঠাৎ বুকের ভেতর কেমন কেঁপে উঠল। রাগের জায়গায় হঠাৎ ভয় এসে চেপে ধরল। প্রহর আচমকা খুশিকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিয়ে শক্ত কঠিন গলায় পাপিয়া বেগমের উদ্দেশ্যে বলল, স্টপ রাইট দেয়ার। আর এক পা বাড়ানোর চেষ্টা করবেন না। আবার খুশি থেকে 10 হাত দূরে থাকবেন আপনি। ও ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, না হলে আজ এক ছেলের মুখ থেকে এমন কিছু বেরিয়ে যাবে যা মোটেও শোভনীয় হবে না। ছেলের কাছে অপমানিত না হতে চাইলে এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। প্রহরের কথায় এবার একটু দমে গেলেন পাপিয়া বেগম। ঝাঁঝালো সুরে বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি আজকের মতো। তবে এ বিয়ে যদি হয় তাহলে আমি কোর্টে যাব, সবগুলোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাটা বলে পাপিয়া বেগম হন হন করে চলে গেলেন। খুশি এখনো প্রহরের বাহুবন্ধনে আটকে আছে। প্রহরের হঠাৎ অস্বাভাবিক আচরণে খুশি সহ সবাই কেমন বিস্মিত হয়ে গেল। খুশি টের পাচ্ছে প্রহরের শরীর কেমন কাঁপছে। হৃদস্পন্দনের কম্পনও প্রচুর অস্বাভাবিক গতিতে চলছে। প্রহরের এই অবস্থা দেখে খুশির বুকের মাঝে দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রহরের ভেতরের এই তুফানকে এখন কিভাবে শান্ত করবে ওর প্রহরকে কিভাবে স্বাভাবিক করবে? হাসি খুশি মুহূর্তটা হঠাৎই কালবৈশাখী ঝড়ের মতো এলোমেলো হয়ে গেল। আনন্দিত পরিবেশটা কেমন থমথমে গুমট পরিস্থিতিতে পরিবর্তিত হয়ে গেল। সবার মাঝে চেয়ে গেল নীরব অশান্ত অবস্থা। এই পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আজ আর ওদের বিয়েটা হলো না। সিদান সাহেব রাকিব হাসানের কাছে মাপ চেয়ে কিছুদিন সময় চাইল। তারপরই ওরা বেরিয়ে গেল। যাওয়ার আগে একবার অসহায় চোখে তাকালো বেলির দিকে। না চাইতেও মেয়েটিকে সে আবারও আঘাত দিল। এর জন্য তার প্রচুর অপরাধ বোধ হচ্ছে। আজ নিজের অসাবধানতার কারণেই এসব হলো। জানা নেই এসব সে ঠিক করতে পারবে কিনা। খুশির হাত শক্ত করে ধরে নিজেদের রুমে এলো প্রহর। সেই তখন থেকেই প্রহর একবারের জন্যও খুশির হাত ছাড়েনি, যেন হাত ছেড়ে দিলেই কেউ কেড়ে নিয়ে যাবে ওর খুশিকে। প্রহরের এই অশান্ত অবস্থা খুশির সহ্য হচ্ছে না। অন্তর কাঁদছে খুব। খুশির আপাতত অন্য সবকিছু বাদে শুধুই প্রহরের চিন্তা হচ্ছে। প্রহরের ভেতর যে কষ্টের আগুন চলছে তা বুঝতে পেরেছে বুক ফেটে যাচ্ছে খুশির। কি করে প্রহরের কষ্ট কমাবে সেই উপায় শুধু খুঁজে চলেছে সে। প্রহর খুশিকে নিয়ে বিছানার মাঝখানে বসালো। বসিয়ে দিয়ে কেমন অস্থির অস্বাভাবিক সুরে বলতে লাগলো, তুমি এখানেই বসে থাকবে, হ্যাঁ? এখানে থেকে একদম নড়বে না কিন্তু। ওই মহিলা আবারও এসেছে। ও আমার সব সুখ কেড়ে নেয়। এখন আবার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসছে। আমি তো হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। কথাগুলো বলে প্রহর উঠে দাঁড়িয়ে অস্থিরভাবে এগিয়ে রুমের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে পর্দা টানিয়ে দিল। প্রহরের এই অস্বাভাবিক করুণ অবস্থা দেখে খুশির চোখের পানি বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। খুশি মুখে হাত চেপে ধরে কান্না আটকানোর চেষ্টা করলো। এই মুহূর্তে প্রহরের সামনে কাঁদলে ও আরও পাগল হয়ে যাবে। তাই দ্রুত চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো খুশি। সব কিছু আটকানো শেষে প্রহর আবারও দৌড়ে এলো খুশির কাছে। খুশির পাশে বসে খুশিকে বুকের মাঝে আবারও শক্ত করে নিল। না, তাতেও যেন ভয় কমছে না প্রহরের। সে এবার বালিশগুলো নিয়ে খুশির চারিদিকে ঘেরাও করে দিল। তারপর আবারও খুশিকে বুকের মাঝে নিয়ে অশান্ত কণ্ঠে বলল, এখন ঠিক আছে, এখন আর কেউ আসতে পারবে না আমার কাছে। আমার খুশিকে কেউ কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে, কেউ না। আমি হতেই দেবো না। খুশি প্রহরের বুক থেকে মাথা তুলে দুই হাতে প্রহরের মুখটা আগলে ধরে আবেগী কণ্ঠে বলল, প্লিজ শান্ত হও প্রহর, দেখো আমি তোমার কাছে আছি। আমাকে কেউ কেড়ে নেবে না তোমার কাছ থেকে। প্লিজ একটু সামলাও নিজেকে। না না খুশি, তুমি জানো না, উনি আমাকে সুখে দেখতে পারে না। আবার আমার সব সুখ কেড়ে নিতে এসছে।
সে নিশ্চয়ই জানে তুমি আমার সব, তাই তো সে এখন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। খুশি, খুশি তুমি সবসময় আমার বুকের মাঝেই থাকবে, আমাকে ছেড়ে এক পাও নড়বে না, তাহলে কেউ আর তোমাকে কেড়ে নিতে পারবে না, কেউ না। খুশি বুঝতে পারছে এভাবে প্রহর শান্ত হবে না, তাই সে কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমার টায়ার্ড লাগছে, আমি বরং একটু শুয়ে থাকি, কেমন? কথাটা বলে খুশি বালিশে মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়ল। প্রহরের দিকে হাত বাড়িয়ে বলল, তুমি আসো না আমার কাছে। খুশির আহ্বানে সাড়া দিয়ে প্রহর আস্তে করে খুশির বুকে মাথা রেখে খুশিকে জড়িয়ে শুয়ে পড়ল। খুশি দুই হাতে প্রহরের মাথাটা নিজের বুকের মাঝে পরম আবেশে আগলে নিল। প্রহরের চুলে হাত বোলাতে বোলাতে বলল, প্রহর, আমি পারছি না তোমাকে এভাবে দেখতে। আমি জানি তোমার মাঝে অনেক বড় ঝড় চলছে, তোমার ভেতরে কষ্টগুলো জমাট বেঁধে আছে, যা তোমাকে ভেতরে ভেতরে খেয়ে যাচ্ছে। আজ সেগুলো বের করে দাও প্লিজ। তুমি একটু মন খুলে কাঁদো, দেখবে তোমার ভেতরটা অনেক হালকা হয়ে যাবে। আমি তো তোমারই, তাই না? তাহলে আমাকে কি একটু তোমার কষ্টের সঙ্গী হতে দেবে না? প্লিজ প্রহর, নিজেকে আর আটকে রেখো না, ভেতরের সব বের করে দাও আজ। খুশির আবেগী কথায় প্রহরও আর নিজেকে ধরে রাখতে পারল না। এত বছরের জমানো কষ্টগুলো আজ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। খুশিকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ চেপে শরীর কাঁপিয়ে কেঁদে উঠল প্রহর। বাঁধ ভাঙা কান্নায় ভাসিয়ে দিল খুশিকে। প্রহরের সাথে কাঁদছে খুশিও। কাঁদতে কাঁদতে প্রহর বলতে লাগলো, উনি কেন আবার এসেছে খুশি? কেন আমাদের সুখ কেড়ে নিতে এসছে আবারও? কোনো মা কি এমন হয় বলো না? ওনার ক্রিয়াকর্মের কথা আমার বলতেও ঘৃণা লাগে। আমাকে অনুরূপে আটকে রেখে তিনি তার বয়ফ্রেন্ডের সাথে, তারপর আমাকে ধমকি দিতেন আমি যদি বাবাকে এসব বলি তাহলে তিনি আমাকে ছেড়ে চলে যাবেন। যেন আমি তার পায়ে ধরে কত কান্নাকাটি করেছিলাম বাবাকে যেন ছেড়ে নিতে চলে যায় সেজন্য। কিন্তু ওনার মনের পেটে সন্তানের জন্য একটু মায়া হয়নি। উনি আমার সাথে যা করেছে সেটা তবু না হয় আমি ভুলে গেলাম, কিন্তু উনি আমার বাবাকে যে কষ্ট দিয়েছে সেটা কখনো ভুলতে পারবো না, আর তার জন্য আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি ছোট ছিলাম, কেঁদে কেটে নিজের কষ্ট জাহির করতাম, কিন্তু বাবা তো সেটাও পারতো না। একা একা ভেতরে ভেতরে গুমোট হয়ে থাকতো। একা রুমে বাবাকে আমি অনেক দিন লুকিয়ে কাঁদতে দেখেছি। নিজের পর দিন একাকিত্বের সাথে লড়তে হয়েছে তাকে। আর আজ যখন বাবা নিজের জীবনে একটু সুখী হতে চলেছে, উনি আবারও চলে এসেছেন বাবার সুখ কেড়ে নিতে। কেন করে এমন? উনি কি চায়? তিনি আর কত কষ্ট দিলে উনি শান্তি পাবেন? প্রহরের কথা শুনে রাগে আর ঘৃণায় শরীর রেডি করছে খুশির। ইচ্ছে হচ্ছে এক্ষুনি গিয়ে গলা টিপে খুন করে ফেলতে। কোনো মা এমন কিভাবে হতে পারে? কিন্তু আর না, এই মহিলাকে আমি এবার জিততে দিব না। এবার উনি আমার প্রহরকে কোনো কষ্ট দিতে পারবে না, কিছুতেই না। খুশি প্রহরের মাথায় চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কান্না করে প্রহরের সত্যি একটু হালকা লাগছে। সে ধীরে ধীরে খুশির বুকেই এক সময় ঘুমিয়ে পড়ল। ছাড়ো আমাকে, ছেড়ে দাও প্রহর, বাঁচাও আমাকে, দেখো নিয়ে যাচ্ছে আমাকে। পাপিয়া বেগম খুশির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। খুশি ছাড়া পাওয়ার জন্য আকুতি মিনতি করছে, তবুও পাপিয়া বেগম ছাড়ছে না, টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রহর অনেক চেষ্টা করেও এগিয়ে যেতে পারছে না ওদের কাছে। মনে হচ্ছে ওর হাত পা কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে। চিল্লাতে গেলে গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছে না। প্রহরের চানটা যেন বেরিয়ে যাচ্ছে। খুশি! চোখ মেলে ঠাস করে উঠে বসল প্রহর। জোরে জোরে হাঁপাতে লাগলো, সারা শরীর ঘেমে নিয়ে গেছে। প্রহর তড়িৎ গতিতে পাশে ফিরে তাকালো। বিছানায় খুশিকে না দেখে হৃৎপিণ্ড কেঁপে উঠল প্রহরের। খুশি, খুশি কোথায়? খুশি, খুশি! প্রহর অস্থির হয়ে খুশির নাম ধরে ডাকতে লাগলো। ডাকতে ডাকতে দৌড়ে নিচে নেমে এলো প্রহর। পাগলের মতো খুশিকে খুঁজতে লাগলো। জিদান সাহেব সোফায় বসেছিলেন। প্রহরকে এভাবে অস্থির হতে দেখে তিনি চিন্তিত মুখে বললেন, কি হয়েছে প্রহর? এমন দেখাচ্ছে কেন তোকে? প্রহর অস্থির কণ্ঠে বলল, বাবা খুশি কোথায়? বলো না আমার খুশি কোথায়? খুশি মা তো একটু আগে বের হয়ে গেল, বললো কি যেন একটা দরকারি কাজে যাচ্ছে, একটু পরে চলে আসবে। খুশি বাসায় নেই এই কথাটাই প্রহরকে প্রাণহীন করার জন্য যথেষ্ট ছিল। প্রহর কম্পিত গলায় বলল, বাইরে গেছে মানে? কোথায় গেছে? আর তুমি ওকে কোথায় যেতে দিলে? হ্যাঁ, দিলে কেন?
প্রহর দ্রুত ফোন বের করে খুশির নাম্বারে কল দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। কয়েকবার কল দেওয়ার পরও ধরল না। প্রহর যেন এবার পুরো পাগল হয়ে গেল। দুই হাতে মাথার চুল টেনে ধরে উন্মাদের মতো পায়চারি করে বলল, এখন আমি কি করব? কোথায় খুঁজবো খুশিকে? ওই মহিলা আমার খুশিকে কেড়ে নেবে। সব আমার দোষ। আমি কেন ঘুমোতে গেলাম? কেন কেন কেন? প্রহর রাগের সামনে টি টেবিলে সজোরে একটা লাথি মেরে দিল। প্রহরের এমন পাগলামো দেখে জিদান সাহেব ঘাবড়ে গিয়ে বলল, এত চিন্তার কিছু নেই প্রহর, খুশির কিছু হবে না। আচ্ছা, খুশি তো বাসার গাড়ি নিয়েই গেছে। এক কাজ কর, ড্রাইভারকে ফোন দিয়ে জিজ্ঞেস কর ওরা কোথায়। জিদান সাহেবের কথা মতো প্রহর ওদের ড্রাইভারকে ফোন করলো, আর ড্রাইভারকে বলা ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রহর। পাপিয়া বেগমের সামনে বসে আছে খুশি। কিছুক্ষণ পূর্বেই এখানে এসে পৌঁছিয়েছে ও। পাপিয়া বেগম বলে উঠলেন, তো বলো এখানে কেন এসেছো, তুমি কি বলতে চাও? খুশি দৃঢ় কণ্ঠে বলে উঠল, দেখুন, ভনিতা করে লাভ নেই। আমি ভালো করেই জানি এসবি মানে আমার শ্বশুরের সাথে নতুন করে সংসার শুরু করার আপনার কোনো ইচ্ছেই নেই, আর না প্রহরের প্রতি কোনো মায়ার কারণে এসব করছেন। তো আসল পয়েন্টে আসুন, কি চান আপনি? টাকা না সম্পত্তির ভাগ? দেখুন, আমি সংসারের সুখের জন্য সব করতে রাজি। খুশি টি টেবিলের ওপর একটা ফাইল রেখে বলল, এখানে প্রহরের সম্পত্তির 25% শেয়ার আছে, যা প্রহর আমার নামে করেছিল, আমাকে বিয়ের গিফট হিসেবে দিয়েছিল। এটা আমার কাছে শুধু সামান্য কাগজের টুকরো ছাড়া কিছুই না, তাই এগুলো আমি আপনার নামে করে দিতে রাজি। বিনিময়ে আপনি এই ডিভোর্স পেপারে সাইন করবেন আর প্রমিস করবেন আর কখনো আমাদের জীবনে দখলদারি করতে আসবেন না। পাপিয়া বেগম কতক্ষণ খুশির মুখের দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত সুরে বলল, ঠিক আছে। পাপিয়া বেগম ডিভোর্স পেপারে সাইন করে দিল, আর খুশির সম্পত্তির পেপারে। সাইন শেষেই খুশি পেপার নিয়ে উঠে আসতে নিলেই পাপিয়া বেগম নরম সুরে বলে উঠলেন, প্রহর সত্যিই অনেক লাকি, কারণ তোমার মতো জীবনসাথী পেয়েছে, দেখে ভালো লাগলো। পাপিয়া বেগমের সুর কেমন বদলানো মনে হচ্ছে আজ। খুশি বলে উঠল, এতই যখন ওকে ভালো দেখতে চান, তাহলে ওর ক্ষতকে কেন তাজা করতে আবার চলে এসছেন? পাপিয়া বেগম অপরাধীর সুরে বলল, আমি ইচ্ছে করে এসব করিনি, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার আরেক ছেলে পলাশের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসার জন্য লাখ লাখ টাকা দরকার। আর আমার বর্তমান হাজব্যান্ড রাসেলের ব্যবসা লসে গেছে, ব্যাংক্রাফট হয়ে গেছি আমরা। রাসেল সেই শোকে দিনরাত মদ খেয়ে পড়ে থাকে। এসব হয়তো আমারই কর্মের ফল পাচ্ছি। তবে যাই হোক, ছেলেকে তো আর চোখের সামনে মরতে দেখতে পারি না, তাই একমাত্র এটাই উপায় ছিল। ডিভোর্সের বদলে কিছু পাওয়ার আশায় এসব করেছি। জানি এখানেও স্বার্থপরের মতোই কাজ করেছি, কিন্তু কি করব, আর কোনো উপায় ছিল না। দরজায় দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু শুনছিল প্রহর। খুশিকে খুঁজতে এখানে এসেছিল ও, কিন্তু দরজার কাছে আসতেই পাপিয়া বেগমের কথাগুলো শুনতে পায় সে। প্রহর এবার ভেতরে এসে তাচ্ছিল্যের সুরে বলল, আফসোস, আপনি আপনার সন্তানকে কখনো চিনতেই পারেননি। আরে একবার বলে তো দেখতেন, যত টাকা চাই দিয়ে দিতাম। এই প্রহর মেহরাব চ্যারিটি করতে কখনো পিছু পা হয় না, সে যেই হোক না কেন। তার জন্য আমাদের জীবনে সে তাণ্ডব না করলেও হতো। পাপিয়া ছলো ছলো চোখে তাকালো প্রহরের দিকে। নিজের ছেলেকে সে আসলেই কখনো চিনতে পারেনি। আসলে ওর মতো ছেলের মা হওয়ার যোগ্যই না আমি। প্রহর এবার দ্রুত পায়ে খুশির কাছে এসে দুই হাতে খুশির মুখটা ধরে অস্থির কণ্ঠে বলল, তুমি আমাকে না বলে এখানে কেন এসেছো? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আমাকে জ্বালাতে খুব মজা লাগে না তোমার? খুশি অপরাধীর সুরে মিড়মিড়িয়ে বলল, সরি, তোমাকে বললে তুমি আমাকে কখনোই আসতে দিতে না, তাই না বলে চলে এসেছি। প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ, এখন ইচ্ছে করে এমন কিউট ফেস করবে যাতে আমি গলে যাই, তাই তো? তুমি আগে বাসায় চলো, তারপর দেখাচ্ছি মজা। প্রহর খুশির কাঁধ জড়িয়ে ধরে ওকে নিয়ে চলে যেতে উদ্যত হলো। ঘরে দু কদম আসতেই আবার একটু দাঁড়িয়ে উল্টো ঘুরে থাকা অবস্থাতেই পাপিয়া বেগমের উদ্দেশ্যে বলল, আমি আজ থেকে আপনাকে মাফ করে দিলাম, কারণ আমি আপনার জন্য আমার মনের কোনো রকম অনুভূতি রাখতে চাই না, এমনকি ঘৃণাও না।
আজ থেকে আপনি আমার জন্য বাকি সাধারণ মানুষের মতোই শুধু একটা অচেনা ব্যক্তি, যার প্রতি কোনো অনুভূতিই থাকে না। কথাটি বলেই প্রহর খুশিকে নিয়ে বেরিয়ে গেল। পাপিয়া বেগমের চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। এটাই হয়তো ও ডিস্টার্ব করে। দুদিন পর ঘরোয়াভাবে জিদান সাহেব আর বেলির বিয়ে পড়ানো হয়। বিয়ের কার্যক্রম শেষে বউ নিয়ে বাসায় ফেরে সবাই। খুশির আনন্দ আর দেখে কে। নাচতে নাচতে বেহুশ হয়ে যাচ্ছে সে। প্রহর বেচারা কিছুতেই তাকে শান্ত রাখতে পারছে না। কোনো রকমে ধরে বেঁধে বাসায় নিয়ে আসলো তাকে। বাসায় এসেও সে হই হুল্লোড়। বেলিকে নিয়ে গেল জিদান সাহেবের রুমে। রুমে এসে বাসর ঘর সাজানো দেখে চরম অস্বস্তিতে পড়ে গেল বেলি। সে খুশির উদ্দেশ্যে চোখ গরম করে বলল, এ পাগলি, এসব কি করেছিস? এই বয়সে কেউ বাসর করে? ওমা, বাসর করার উপর কি কোনো এজ লিমিট দেওয়া আছে নাকি? নাকি যে এত বছর পর বাসর করা যাবে না? আরে বাসর তো ফ্লিংস থেকে হয়, এসবি না হয় দ্বিতীয় বিয়ে। তোমার তো প্রথম বিয়ে, তাই না? বাসর নিয়ে নিশ্চয়ই কত প্ল্যানিং আছে, বলো না। মনের মধ্যে লাড্ডু ফুটছে, তাই না? বলো, আজ মধুরাত আমার ফুল সজ্জার। বেলি খুশির কান টেনে ধরে বলল, অনেক পাজি হয়ে গেছিস তুই, তাই না? প্রহর আর জিদান্তকে লাই দিয়ে একেবারে মাথায় তুলেছে। এখন আমি এসে গেছি, তোর সব বান্দরামি আমি ছুটিয়ে দেব। বা শাশুড়ি হতেই নিজের রং দেখানো শুরু করে দিলে। একবারের প্রথম দিনেই দজ্জাল শাশুড়ির রোল চালু করে দিয়েছ। তুমি তো রিনা খানকেও ছাড়িয়ে যাবে। একেই বলে ইচ্ছে করে বিপদ ডেকে আনা। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি আসলে একটা দজ্জাল শাশুড়ি। এখন দেখ এই দজ্জাল শাশুড়ি তোর কি হাল করে। খুশির যথারীতি তার ওভারডোজ মেলোড্রামা শুরু করে দিল। নেকি কান্নার সুরে বলল, মারবেন না, মারবেন না আম্মা জান, ও আম্মা জান, মারবেন না আমারে। হাই, এত দেরি করলে কেন আসতে? যেন কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। খুশির এবার মূর্ছা যাওয়ার উপক্রম। এটা কি সত্যিই প্রহর, নাকি আবারও ও জেগে জেগে স্বপ্ন দেখছে? খুশি কোনো রকমে ঢোক গিলে বলল, প্রহর, তুমি কি উল্টো পাল্টা কিছু খেয়েছো নাকি? প্রহর খুশির কানের কাছে ঝুঁকে লো ভয়েসে বলল, খাইনি, তবে এখন খাবো তোমাকে। না, আর নিতে পারল না খুশি। খুশির হঠাৎ চিৎকার দিয়ে উঠে বলল, ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও, ভূত এসছে আমার ঘরে। প্রহর, কোথায় তুমি? বেচারা প্রহর ভ্যাবাচাকা খেয়ে গেল মনে হয়। তড়িঘড়ি করে খুশির মুখ চেপে ধরে বলল, আরে আরে, করছো নাকি? চিৎকার কেন করছো? পুরো মহল্লা জানাবে নাকি? আর আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার ভূত মনে হচ্ছে? পুরো রোমান্টিক মুডে 12টা বাজিয়ে দিলে। কথাটা বলে প্রহর খুশিকে ছেড়ে সরে দাঁড়ালো। খুশি তখন বলল, তাহলে এসব কি? হঠাৎ করে এমন আউট অফ কারেন্ট চলে গেল। ভূত ভাববো না তো কি ভাববো? বিবিসি চ্যানেলে হঠাৎ এমটিভি চলে আসলে তো একটু চমকে যাবই। কি? আমি বিবিসি চ্যানেল? ওকে ফাইন, আমি তাহলে গিয়ে বরং শুয়েই পড়ি। প্রহর অভিমান করে চলে যেতে নিলেই খুশি দ্রুত প্রহরের সামনে এসে ওর গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে। এতদিন পর আমার হাজবেন্ড এত রোম্যান্টিক, আন্দাজ করতে পারছি। এটা বন্ধ করো না প্লিজ। চলো না আবার শুরু করি। হ্যাঁ তো বলো, তুমি কি যেন বলছিলে? প্রহর ফট করে খুশিকে কোলে তুলে নিয়ে বলল, বলো বলি সময় শেষ, ইটস টাইম ফর অ্যাকশন। খুশি দুষ্টু হেসে বলল, হায়, আজ তো খেলা জমবে বেশ। দেখতে দেখতেই প্রহর খুশির বিবাহিত জীবনের প্রায় বছর হতে চলেছে। সবাই চলছে আপন গতিতে। প্রহর খুশি ভাসছে তাদের সুখময় ভেলায়। খুশির সব কিছু ঠিকই চলছে, শুধু একটা বিষয় ছাড়া, আর তা হলো পড়াশোনার প্যারা, যা ওর কাছে উটকো একটা ঝামেলা ছাড়া আর কিছুই না। কিন্তু এই কথা কাকে বলবে সে? এই দুঃখায়ীদের দুঃখ দেখার কেউ নেই নিষ্ঠুর দুনিয়ায়।
তাই তো দুঃখের সাগরে ভাসতে ভাসতে পড়তে বসতে হয় ওকে। যেমন এখনো বসে আছে, সামনে পরীক্ষা, তাই অফিস থেকে এসেই প্রহর খুশিকে পড়ার টেবিলে বসিয়ে দিয়েছে। তার কোনো আকুতি মিনতি একটুও কর্ণপাত করেনি ওই অত্যাচারী লোকটা। ধরে পেতে বইয়ের গাদায় বসিয়ে দিয়েছে। এত ঘোর অন্যায়ের প্রতিবাদও জানাতে পারেনি খুশি। অগত্যা বইয়ের সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করছে। বাংলার পাঁচের মতো মুখ বানিয়ে কলম দিয়ে মাথা চুলকাচ্ছে আর বিরক্তিকর নজরে বইয়ের দিকে তাকিয়ে আছে। প্রহর ওকে পড়তে দিয়ে ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, কিন্তু খুশি পড়ার টেবিলে বোর হয়ে যাচ্ছে। খুশি ভেবে পায় না এই কালো কালো অক্ষরগুলো এত বিরক্তিকর কেন। মনে হচ্ছে সব কয়টা রাক্ষসের মতো দাঁত বের করে ওকে খেয়ে ফেলার জন্য আক্রমণ করছে। কি একটা ভয়ঙ্কর অবস্থা। এখন এদের হাত থেকে কে বাঁচাবে? একটু পরে প্রহর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শাওয়ার নিয়েছে প্রহর। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করছে। শরীরে পারফিউম উড়াচ্ছে। খুশির এমনিতেই পড়ায় মন নেই, তার উপর প্রহরের আকর্ষণীয় মুভমেন্ট দেখে খুশির হাই হুতাশ শুরু হয়ে গেছে। টেবিলের ওপর গালে হাত ঠেকিয়ে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহরের দিকে। হাই ইয়ার, কেউ এত হট কেমনে হতে পারে? এত হটনেস রুমে থাকলে শীতেও এসি চালানো লাগবে না। এমন হট মাল সামনে থাকলে পরে কিভাবে মন বসবে? প্রহর এবার খুশির দিকে তাকালো। খুশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, তোমাকে আমি পড়তে বলেছি, তোমাকে চোখ দিয়ে গিলতে বলিনি। পরীক্ষায় ফেল করে আমার মান সম্মান ডোবাতে দেবো না, তাই পড়ায় মনোযোগ দাও। খুশি অসহায় কণ্ঠে বলল, দিস ইজ নট ফেয়ার। একদিকে পড়তে বলছো, আবার চোখের সামনে এভাবে হট সেজে ঘুরে বেড়াচ্ছ। এটা কেমন অবিচার? কে বলেছে এত হট হতে? তুমি ঠান্ডা হলে কি হতো? আমার তো ঘাম ছুটে যাচ্ছে। খুশি বই নিয়ে নিজের গায়ে বাতাস করতে লাগলো। প্রহর চোখ কুচকে তাকিয়ে বলল, দেখো, সব ফালতু ড্রামা করে কোনো প্রকার লাভ হবে না, তাই চুপচাপ পড়ায় মন দাও। সামনে তোমার এক্সাম, তোমার এখন বেশি বেশি করে বইয়ের প্রতি যত্নশীল হওয়া দরকার। খুশি দায়সারাভাবে বলল, কেন? বই কি বাচ্চা দেবে নাকি যে এত যত্নশীল হতে হবে? আজব। আরে বাচ্চা তো আমার হওয়া দরকার, কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ কই? একটা পণ নিয়ে বসে আছো। গ্রাজুয়েশন কমপ্লিট না হলে কি বাচ্চা নেওয়া অবৈধ নাকি? যত সব আজব কৃত্তিকলাপ তোমার কাছে। প্রহর একটু বিরক্তির সুরে বলল, খুশি, আবার রাগ উঠিও না, তাড়াতাড়ি পড়া কমপ্লিট করো। খুশি হঠাৎ তেতে উঠে বলল, কি আমার কথায় তোমার রাগ হচ্ছে? এখন এত অসহ্যকর হয়ে গেছে আমি? লোকে ঠিকই বলে বিয়ের কিছুদিন পর বউকে আর ভালো লাগে না। তোমারও এখন আমাকে আর ভালো লাগে না, তাই না? বলো, কোন পেতনির সাথে অ্যাফেয়ার করছো? বলো বলো বলো। খুশির এমন আজগুবি কথায় প্রহর এবার সত্যিই বিরক্ত হয়ে গেল। সে হালকা রাগী কণ্ঠে বলল, এখন কিন্তু সত্যি সত্যি আমার রাগ উঠছে খুশি। হ্যাঁ হ্যাঁ, এখন তো রাগ উঠবেই। তারপর কি মারবে আমাকে? মারো মারো। এটাও বাদ রাখবে কেন? প্রহর এবার ধমকের সুরে বলল, খুশি, কি আবল তাবল বলছো সব? ঝগড়াটা মহিলাদের মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো কেন? কি কি বললে তুমি? আমি ঝগড়াটে মহিলা? খুশি হঠাৎ নেকি কান্না শুরু করে দিল। কান্না করতে করতে বিলাপ করতে লাগলো, আমাকে আর ভালোবাসো না তুমি, পচা একটা। প্রহর বেচারা ভ্যাবাচেকা খেয়ে গেল। এখানে কান্না করার মতো কি এমন অন্যায় অপরাধ করলো ও? সেটাই খুঁজে পাচ্ছে না ও। প্রহর খুশির কাছে এগিয়ে যেতে যেতে নরম সুরে বলল, আচ্ছা আচ্ছা, ওকে, সরি। আচ্ছা, কান্না বন্ধ করো। কিন্তু না, প্রহরের কথায় খুশির কান্না বাড়ল বই কমল না। সে চিৎকার করে মরা কান্না শুরু করে দিল। প্রহর কাছে আসতে নিলে ছিটকে সরে গেল খুশি। উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বাইরে চলে সে। প্রহর যেন আরও থতমত খেয়ে গেল। খুশির হঠাৎ হলোটা কি কিছুই বুঝতে পারছে না সে। প্রহরও খুশির পিছে পিছে ছুটল। খুশি কাঁদতে কাঁদতে এলো জিদান সাহেবের রুমে। খুশিকে কাঁদতে দেখে জিদান সাহেব ঘাবড়ে গিয়ে খুশির কাছে এসে বলল, কি হয়েছে খুশিমা, কাঁদছো কেন? খুশি নাক টেনে টেনে ঠোঁট উল্টে বলতে লাগলো, এসবি, আপনার ছেলে আমাকে বকেছে, অনেক বকেছে। আমাকে ঝগড়াটে মহিলাও বলেছে। ও অনেক পচা হয়ে গেছে। জিদান সাহেব খুশির মাথায় হাত বুলিয়ে বলল, কি? ওরে এত বড় সাহস! ওকে আজই আমি বাড়ি থেকে বের করে দিব। ততক্ষণে প্রহরও চলে আসলো ওখানে। খুশির কাছে যেতে নিলেই জিদান সাহেব সামনে বাধা হয়ে দাঁড়িয়ে রাগী মুডে বলল, ওখানেই দাঁড়া, খবরদার
আমার মেয়ের কাছে আসার চেষ্টা করবি না। তোর সাহস কী করে হলো খুশি মাকে বকাঝকা করার? মনে হচ্ছে এই বয়সে তোর বাপের হাতে মায়ের খাওয়ার শখ জেগেছে। প্রহর বেচারা তব্দা খেয়ে গেল। কোথাকার কথা কোথায় গিয়ে পৌঁছিয়েছে, মাথা ঘোলা হয়ে যাচ্ছে ওর। এবারে বেরিয়ে এগিয়ে এসে প্রহরের সাপোর্টে জিদান সাহেবের উদ্দেশ্যে বলল, আরে কোনো কিছু না জেনে ছেলেটার উপর চড়াও হচ্ছ কেন? আর এই বাদরকে আমি ভালো করেই চিনি, নিশ্চয়ই ওই কিছু করেছে। খুশি করুণ সুরে বলল, দেখেছো এসবি, এই লোকটা আপনার বউ আর আমার ফুপিকে ম্যানুপুলেট করে হাত করে নিয়েছে। এখন এর এক সংগঠন গড়ে তুলে আমাদেরকে দমিয়ে রাখবে। জিদান সাহেব সিনা টান করে দৃঢ় কণ্ঠে বলল, মোটেও না, আমাদের দমানোর সাহস কারোর মাঝেই নেই। শোন বেলি, আমার খুশি মায়ের কোনো দোষ নেই। আমি জানি সব দোষ এই হাদারামটারই। এবারে প্রহর বলে উঠল, বাবা প্লিজ, এবার তুমি শুরু করো না। আর আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। ও শুধু পড়ার হাত থেকে বাঁচার জন্য এইসব নাটক করছে, আর কিছুই না। বেলি বলে উঠল, দেখেছো, আমি বলেছিলাম না এই বদমাসটাই কিছু করেছে। ওর এই নাটক আমার চ্যান আছে, পড়াশোনা দেখলেই ওর এসব ড্রামা শুরু হয়ে যায়। খুশি এবার আরো মরা কান্না করতে করতে বলল, হ্যাঁ, কেউ নেই আমার, আমাকে কেউ ভালোবাসে না, সবাই খালি বকে আমায়। জিদান সাহেব বলে উঠলেন, কে বলেছে ভালোবাসে না? আমি বাসি তো। এই খবরদার, আমার খুশিমাকে কেউ কিছু বলবি না, না হলে সব কয়টাকে বাড়ি থেকে বের করে দিব। প্রহর এবার একটু নরম সুরে বলল, আচ্ছা ওকে, আই এম সরি, আর বকবো না, এখন চলো প্লিজ। খুশি অভিমানী সুরে বলল, না, যাব না আমি তোমার সাথে এসবি, আজ আমি এখানেই থাকবো আপনাদের সাথে, ওর কাছে যাব না আমি। জিদান সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, খুশিমা যা বলবে তাই হবে। এই প্রহর তুই যা, ও আজ আমাদের সাথেই থাকবে। প্রহর এবার সত্যিই ঘাবড়ে গেল। খুশিকে ছাড়া ও থাকবে কিভাবে? ওকে বুকে না নিলে তো ওর ঘুমই হবে না। প্রহর করুণ চোখে খুশির দিকে তাকিয়ে বলল, সরি বলছি তো, প্লিজ চলো না, প্রমিস, আর বকবো না তো। না, তবুও খুশির মাঝে কোনো হেলদোল হলো না। সে অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখল। প্রহর খুশির কাছে এগিয়ে যেতে চাইলে জিদান সাহেব বাধা দিয়ে বললেন, খুশি বলেছে না ও যাবে না তোর সাথে, তুই ওকে ফোর্স করছিস কেন? যা এখান থেকে, রুমে গিয়ে একা একা থাক, এটাই তোর শাস্তি, যা এখন। বেচারা প্রহরকে এক প্রকার ঠেলেই রুম থেকে বের করে দিল জিদান সাহেব। প্রহর চেয়েও কিছু করতে পারল না। খুশি শুয়ে আছে বেলির পাশে, আর জিদান সাহেব সামনের ডিভানে শুয়ে আছে। তখন অভিমান দেখিয়ে এখানে শুয়েতে পড়ল, কিন্তু এখন আর ঘুম আসছে না ওর। প্রহরের বুকের উষ্ণতা ছাড়া ভালো লাগছে না। না জানি ওর কি হয়ে গিয়েছিল তখন। আজকাল ওর কেন যেন মুড হঠাৎ সুইং হয়ে যায়। এই রাগ তো, এই হাসি, কিন্তু এখন কি করব? ভাব দেখি এখান থেকে তো গেলাম, এখন নিজের থেকেই গেলে কেমন হবে? ধুর, ভাল লাগে না। ঘুম আসছিল না দেখে বেলির ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিল খুশি। হঠাৎ টুন করে ফোনের মেসেজ টোন বেজে উঠল। মেসেজ ওপেন করে দেখল প্রহরের মেসেজ। লক্ষ্মী সোনা, আমার প্লিজ চলে এসো, তোমাকে ছাড়া একটু ভালো লাগছে না। প্লিজ আমার কিউটি পায়, সুইটি পায়, দুষ্টু পরি, এসো না প্লিজ প্লিজ প্লিজ। সাথে অনেকগুলো স্যাড ইমোজি দিয়েছে। প্রহরের মেসেজ দেখে খুশির আরও খারাপ লাগছে। আহারে, আমার প্রহরটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। আমি না সত্যিই পচা, শুয়ে শুধু ওকে কষ্ট দিই। খুশির ভাবনার মাঝেই আর একটা মেসেজ এলো। এবার প্রহর নিচের একটা ছবি পাঠিয়েছে, যেখানে প্রহর এক হাতে কান ধরে আছে আর নিচে সরি লেখা। এবার তো খুশির কান্নাই চলে এলো, চোখে পানি টলমল করছে, আর এক সেকেন্ডও থাকতে পারল না ও। আস্তে করে উঠে দাঁড়িয়ে পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে এলো খুশি। বাইরে এসে দেখলো প্রহর করিডোরেই দাঁড়িয়ে আছে। খুশি আবেগপ্রবণ হয়ে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল প্রহরের বুকে। প্রহরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল প্রিয়তমা স্ত্রীকে। খুশির কান্নার শব্দে প্রহর দুই হাতে খুশির মুখটা সামনে ধরে বলল, হেই সোনা, এখনো কাঁদছো কেন? সরি রে বাবা। খুশি নাক টেনে টেনে বলল, আমি খুব পচা বউ, তোমাকে শুধু জ্বালাই আমি একটুও ভালো না।
প্রহর মুচকি হেসে বলল, হ্যাঁ, তো আমাকে আমার বউ চালাবে না তো কি প্রতিবেশীর বউ চালাবে? এখন কান্না বন্ধ করো প্লিজ। তুমি জানো না আমাকে সব থেকে বেশি তোমার এই চোখের মূল্যবান মতিগুলো কষ্ট দেয়। জানি না কি হয়েছে আমার, হঠাৎ এমনি এমনি রাগ উঠে যায়, আবার এমনিতেই কান্না চলে আসে। খুশির কথায় প্রহরেরও একটু চিন্তা হচ্ছে, তবে আপাতত সেটা খুশির সামনে জাহির করল না। কপালে চুমু দিয়ে খুশিকে কোলে নিয়ে রুমের ভিতরে এলো। বেডে এসে খুশিকে বুকে জড়িয়ে শুতে নিলেই হঠাৎ খুশির নাকে তীব্র একটা গন্ধ আসলো। মনে হচ্ছে ভেতর থেকে সব উল্টে আসছে। খুশি প্রহরের থেকে ছিটকে সরে গিয়ে নাক চেপে ধরে বলল, সর সর আমার কাছ থেকে, কি বিচ্ছিরি গন্ধ আসতেছে। কি মেখেছো তুমি? প্রহর ভ্রু কুচকে নিচের টি শার্টটা শুকে নিয়ে বলল, আরে গন্ধ কিসের আসবে? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তোমার সামনে তো শাওয়ার নিলাম, আর কি মাখবো? শোবার আগে রোজ যে বডি স্প্রে নিই সেটাই নিয়ে আছি জাস্ট। খুশি উঠে বসে উকি আসার মতো করে বলল, না না, আমি নিতে পারছি না, বমি আসছে আমার। তুমি এক্ষুনি আবার শাওয়ার নিয়ে স্প্রে ধুয়ে আসো, না হলে আমি ঘুমোতে পারবো না তোমার সাথে। কি বলছো? এত রাতে আবার শাওয়ার নেব? ঠিক আছে, নেওয়ার দরকার নেই, তুমি বরং গিয়ে ওই সোফায় শুয়ে থাকো, যাও। এই না না, তার চেয়ে বরং আমি শাওয়ার নিয়ে আসছি। অসহায় প্রহর খুশির অত্যাচারে এই রাতের বেলায় আবারও শাওয়ার নিল। অতঃপর সে খুশির কাছে আসার সুযোগ পেল। খুশিও এবার অনায়াসে প্রহরের বুকে লুকালো। খুশিকে বুকে চড়িয়ে প্রহর চিন্তা করতে লাগলো, আমার খুশিটার কি হয়েছে? কেমন যেন আজও বিহেভ করছে। আবার কোনো সমস্যা হলো না তো? সকালের ব্রেকফাস্ট টেবিলে বসে সবাই নাস্তা করছে। প্রহর খেয়াল করলো খুশি সব বাদ দিয়ে কখন থেকে শুধু নিউটেলা খেয়ে যাচ্ছে। বয়ামের ভেতর থেকে আঙ্গুল দিয়ে নিউটেলা বের করে খাচ্ছে। প্রহর বলে উঠল, খুশি, তুমি শুধু নিউট্রেলা কেন খাচ্ছ? আরও অন্য কিছু খাও। শুধু নিউট্রেলা খেলে কি পেট ভরবে? খুশির আবারও হঠাৎ রাগ উঠে গেল। সে হাতের নিউটেলার বয়ামটা ঠাস করে টেবিলের ওপর রেখে বলল, কেন, এখন কি আমি নিউটেলাও খেতে পারবো না? ঠিক আছে যাও, খাবোই না কিছু, তোমরাই খাও। খুশি রাগ করে উঠল, যেতে লাগলো। প্রহর বেচারা থতমত খেয়ে গেল। ও রাগ করার মতো কি এমন বলল? এই খুশির হয়েছেটা কি? জিদান সাহেব প্রহরকে ধমক দিয়ে বললেন, এই, তুই মেয়েটাকে খেতে দিচ্ছিস না কেন রে? ওর যা ভালো লাগে খাবে, তাতে কি হয়েছে? খুশি মা, তুমি বসো, তোমার যা মন চায় তাই খাও। একটা বয়াম শেষ হলে দরকার হলে আরেকটা নিয়ে খাও, কেউ কিছু বলবে না তোমাকে। জিদান সাহেবের কথায় খুশি আবারও বসে নিউটেলা খেতে লাগলো মনের সুখে। একটা শেষ হওয়ার পর আর একটা নিয়ে খেতে লাগলো। প্রহরের কিছু বলল না। কি জানি আবার কোন কথায় ম্যাডামের রাগ হয়ে যায়। তার চেয়ে বরং চুপচাপ থাকাই শ্রেয়। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রহর বাসায় আছে। ব্রেকফাস্ট শেষে খুশিকে অনেক অনুরোধ করে একটু পড়তে বসিয়েছে। যদিও তার কাছে না পড়ার জন্য তালবাহানার কমতি নেই। কখনো হাত ব্যথা তো কখনো পা ব্যথা, বাহানার শেষ নেই। খুশিকে পড়তে দিয়ে ল্যাপটপে বসে কিনা কাজ করছে প্রহর। তখনই খুশি বলে উঠল, প্রহর, আমার মাথা কেমন যেন ঘুরছে। প্রহর ভাবল খুশি বরাবরের মতো নাটক করছে, তাই সে খুশির কথায় পাত্তা না দিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, খুশি, এসব টালবাহানা করে কোনো লাভ হবে না, পড়া শেষ করতে হবে। প্রহর, আমি ড্রামা খুশি কথা শেষ করতে পারল না। হঠাৎ ধূপ করে কিছু পড়ার শব্দে চমকে তাকালো প্রহর। খুশিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে আতকে উঠল সে। দ্রুত বেগে ছুটে এলো খুশির কাছে। দুই হাতে খুশির মাথাটা কোলে নিয়ে ভয়ার্থ কণ্ঠে পড়ল, খুশি, খুশি শোনা, কি হয়েছে তোমার? চোখ খোলো প্লিজ। আম সরি, আমি ভেবেছিলাম তুমি বোধহয় নাটক করছো। প্লিজ ওঠো না শোনা। বাবা, বাবা। প্রহর জোরে জোরে ওর বাবাকে ডাকতে লাগলো। একটু পরে জিদান সাহেব আর বেলি দৌড়ে এলো ওখানে। খুশিকে অজ্ঞান দেখে তারাও প্রচুর ঘাবড়ে গেল। জিদান সাহেব সময় নষ্ট না করে দ্রুত ডক্টরকে ফোন দিল। বর্তমানে ডক্টর খুশিকে চেক আপ করছে। প্রহর খুশির এক হাত মুঠোয় ধরে নিয়ে বসে আছে। ভয়ে গলা শুকিয়ে আসছে প্রহরের। ওর খুশির আবার কোনো কিছু হলো না তো? সবকিছু তো ঠিকই চলছিল, আবার কোন বিপদ এলো? সবসময় আমার খুশির সাথেই কেন এমন হয়? ওর সব কষ্ট আমার কেন হয় না? ডক্টর চেক আপ শেষে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। প্রহর হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে কম্পিত গলায় বলল, না মানে কি হয়েছে আমার খুশির? আঙ্কেল প্লিজ বলুন না, আমার খুশির বড় কোনো সমস্যা হয়নি তো?
জিদান সাহেব বললেন। হ্যাঁ রে মনির, বল না কি হলো মেয়েটার? ডক্টর বলে উঠল। হয়েছে তো অনেক বড় কিছুই। মানে কি হয়েছে ঠিক করে বল। আরে শালা, মিষ্টি খাওয়া, তুই দাদা হতে চলেছিস। শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের কথায় জিদান সাহেব আর বেলি আনন্দে আত্মহারা হয়ে গেল, আর প্রহর তো কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আপাতত কোনো ইন্দ্রিয় সাড়া দিচ্ছে না ওর। এতক্ষণে খুশিরও জ্ঞান ফিরে এলো। জিদান সাহেব আর বেলি খুশির মাথায় হাত বুলিয়ে দোয়া আশীর্বাদ করে দিয়ে ডক্টরের সাথে বাইরে চলে গেল। খুশি প্রহরের দিকে তাকালো। প্রহর এখনো কেমন মূর্তির মতো বসে আছে। খুশি প্রহরের গালে হাত দিয়ে প্রহরকে ডাকলো। এতক্ষণে বেচারার স্তম্ভতি ফিরে এলো। খুশি ভীতু স্বরে বলল, তুমি খুশি হওনি? প্রহর টলমল চোখে তাকিয়ে বলল, খুশি? শুধু কি খুশি বললে আমার অনুভূতিটা জাস্টিফাই হবে? মানুষ যেমন অতি দুঃখে পাথর হয়ে যায়, তেমন আমি আজ অতি খুশিতে স্তম্ভিত হয়ে গেছে। আমি জানি না কিভাবে নিজের অভিব্যক্তিটা বয়ান করব। খুশি, আজ তুমি আমাকে দুনিয়ার সব থেকে বড় আনন্দ দিয়েছ। এই অনাবিল আনন্দ যে ভাষায় প্রকাশ করার নয়। খুশির ঠোঁটে হাসির রেখা ভেসে উঠল। প্রহর খুশির কপালে চুমু দিয়ে মায়াভরা কণ্ঠে বলল, ভালোবাসি খুশি, অন্তহীন চাই তোমায়। তুমি আজ আমাকে পরিপূর্ণ করেছ, তোমার পদচারণায় রাঙিয়ে দিয়েছ আমার অন্তঃকরণ। খুশি আবেশে লুকালো প্রহরের বুকে। ওদের প্রেম কাব্যে নতুন অধ্যায় যোগ হলো। পরিপূর্ণতা পেল ওদের ভালোবাসা। ভালো থাকুক সব ভালোবাসা।